অলরাইট, সো আমরা অথরাইজ রিসিপিয়েন্ট যে তার নাম এটা বসাই দিলাম। তারপরে আসতে হচ্ছে নন অ্যাকাম্পানি ফ্যামিলি মেম্বার। ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট এনি ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ইউনিট দ্যাট হ্যাভ নট অলরেডি বিন ইনক্লুড অ্যাকম্পানি ফ্যামিলি মেম্বার। ওই যে যেই কোশ্চেনটা আমাদের কাছে আসছিল যে স্টুডেন্ট ম্যারিড কিন্তু সিঙ্গেল যাচ্ছে, ডিপেন্ডেন্ট নিচ্ছে না, ইন দ্যাট কেস কি হবে? ওখানে তো আমরা বসাতে পারি নাই, কারণ সে অ্যাকম্পানিতে যেতে পারে, অ্যাকম্পানি হয় নাই। বাট এখন এসে আমরা এখানে বসাতে পারবো, ঠিক আছে, যে যদি কোনো স্টুডেন্ট একা যাচ্ছে কিন্তু স্পাউস বেবি আছে, অনলি রিমেম্বার স্পাউস এন্ড বেবি, ওকে, নট প্যারেন্টস। প্যারেন্টসদের জন্য আলাদা অপশনস আছে, সেখানে আপনি বসাবেন। কিন্তু শুধু ওয়াইফ বা হাজবেন্ড অথবা বেবির ক্ষেত্রে যদি কেউ থাকে যারা যাচ্ছে না, ইন দ্যাট কেস আপনাকে ইয়েস দিতে হবে এবং অ্যাড করতে হবে। অলরাইট, যেহেতু এই স্টুডেন্টের নাই, সেহেতু আমরা এটা নো দিব। নো দিয়ে আমরা নেক্সট ইয়াতে যাব। এইবার এসে হচ্ছে গিয়ে প্যারেন্টস সিবলিংস এর ক্ষেত্রে, ডাজ অ্যাপ্লিকেন্টস হ্যাভ এনি প্যারেন্টস অর সিবলিংস ইন অর আউটসাইড অস্ট্রেলিয়া? ইয়েস। এখন হচ্ছে যে ওর প্যারেন্টস এবং সিবলিং এর ইনফরমেশন গুলা আমরা পুট করবো এখানে। পাসপোর্ট, অলরাইট। তো প্রথমে হচ্ছে প্যারেন্টস, ফাদারের নাম পুট করতেছি। কারেন্ট ইউজার রেসিডেন্ট ওনার হচ্ছে বাংলাদেশ। তো আমি এটা বসাই দিলাম, মোহাম্মদ আব্দুল আমিন। একটা কোশ্চেন আছে এখানে। হুম, তো হ্যালো, হ্যাঁ। অনেকের আছে আপনার এনআইডি, বাবার এনআইডি তে নামের এবং স্টুডেন্টের পাসপোর্টের নামের সাথে একটা অমিল থাকে, এখানে কোন নামটা ইউজ করবে? এইটা আপনি যে ডকুমেন্টসটা দিবেন সেটা ইউজ করবেন, ঠিক আছে। এখানে মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে বাবার নাম স্টুডেন্টের সাথে মিলছে কিনা তার ডকুমেন্টারি। স্টুডেন্টের পাসপোর্টের সাথে আপনার বাবার এনআইডির অনেক সময় অমিল থাকে। হুম, তো সেক্ষেত্রে এখানে কোন নামটা ইউজ করতে হবে, বাবার এনআইডিটা নাকি স্টুডেন্টের পাসপোর্টেরটা? বাবার এনআইডিটা ইউজ করতে হবে এবং সাথে আপনাকে একটা হচ্ছে সেলফ ডিক্লারেশন দিতে হবে যে বোথ পার্সন একই, ঠিক আছে। নেম এফিডেভিট করে হবে। নেম এফিডেভিট যেটাকে বলি আমরা। ওকে, থ্যাংক ইউ। এটা আসলে নেম এফিডেভিট বলাটা ঠিক না, নেম এফিডেভিট অন্য জিনিস। নেম এফিডেভিট হচ্ছে কেউ যদি তার নাম চেঞ্জ করে, ইন দ্যাট কেস এটা হচ্ছে সেম পার্সন ডিক্লারেশন। জি ভাই, এটা সেম পার্সন ডিক্লারেশনে যাবে। ওকে, ভাইয়া, হুম, ভাইয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি হচ্ছে ওই 7 নাম্বার পেজটা হচ্ছে স্কিপ করে গেছিলাম ভাই, আমি মানে ওটা বুঝতে পারি নাই। ওকে, ফাইনাল আমি কনফার্মেশন দেওয়ার আগে আমাকে একটু 7 নাম্বার পেজটা একটু বুঝিয়ে দিলে শিওর হবে ভাইয়া। শিওর শিওর থ্যাংক শিওর, ইউ ভাইয়া। অবশ্যই। ওকে, she has a brother. তাহলে ভাই আমাদের ফ্যামিলি সার্টিফিকেটটাও সাবমিট করতে হচ্ছে। ফ্যামিলি সার্টিফিকেট সাবমিট না করে, যেমন এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা শুধু পাসপোর্ট হ্যালো ইউজ ভাইয়া, করতেছি।
হুম স্টুডেন্টের বলেন। পাসপোর্টে বাবার নাম হচ্ছে এমডি আব্দুল আলিম, আর স্টুডেন্টের বাবার পাসপোর্টে হচ্ছে মোহাম্মদ আব্দুল আলিম। হুম সমস্যা নেই এটা। ভাই এই যে এই অ্যাপ্লিকেশনটারই, এই অ্যাপ্লিকেশনটার এই স্টুডেন্টের পাসপোর্টে বাবার নাম হচ্ছে এমডি আব্দুল আলিম, এটা আর আপনার বাবার সমস্যা করবে না। পাসপোর্টে এটা সাফিক্স হিসেবে যাবে, এটা সমস্যা করবে না। আব্দুল আলিম তো ঠিক আছে, ওখানে তো চেঞ্জ হয় নাই। না না। অলরাইট, ঠিক আছে ভাইয়া। এখন আমরা আসি হচ্ছে জেনুইন জিএস স্টেটমেন্টে। এখানে আমাদের 4টা কোশ্চেন আছে। এই 4টা কোশ্চেনে আপনার 150 ওয়ার্ড বা 1000 ক্যারেক্টারের মধ্যে হইতে হয়। সো এটা আমরা অলরেডি প্রিপেয়ার করে রাখছি, এবং এটা আপনাদেরও ভিসা অ্যাপ্লিকেশন করার আগে প্রিপেয়ার করে নিতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে যে কাজটা করব, এখানে আমরা সব অ্যাপ্লিকেশনের এইগুলা করব। জিএস স্টেটমেন্ট নিয়ে যদি কোনো কথা থাকে, উইল ডু অ্যানাদার। এর আগেও আমরা 2টা করছিলাম, এরপরও আমরা আরো 2টা করব, ঠিক আছে? কিন্তু এইখানে জিএস স্টেটমেন্টে কিভাবে লিখতে হয় বা কি কি অ্যাড করতে হবে এটা নিয়ে আমরা আলাপ করব না। এখানে জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটা, এখানে জিএস স্টেটমেন্টটা আমাদের পার্টনার রেডি করে দিছে, দেন আমরা কিছুটা চেঞ্জ আনছি। চেঞ্জ আনার পরে আমরা এটা ঠিক করে নিছি। যেটা চেঞ্জ আসছে সেই চেঞ্জটা আমরা পার্টনারের কাছে পাঠাই দিব। অলরাইট, এইখানে আর কোনো কোশ্চেন আছে? নো ভাইয়া, হুম, অল গুড ভাই। অল গুড, ওকে, থ্যাংক ইউ। দেন আমাদের জিএস স্টেটমেন্টে জিএস এর ইনপুট দেওয়া শেষ। আহ এইখানে সামথিং রং, ও নো, 43 ক্যারেক্টার এক্সিড করছে। এটা আচ্ছা, কত এক্সকিউজ দিব? মি, সরি, এই হুম। জিএস স্টেটমেন্টের ব্যাপারে আপনি একবার যদি আমরা শুনতে পারতাম তাহলে একটা আইডিয়া হইতো। ভাইয়া ইটস এ ইউজ, আমরা এটা নিয়ে আসলে পরপর 2টা কন্টাক্ট করছি। আপনার যদি হয় ভাইয়া, আমি আলাদা একটা সেট করব, বাট নট নাও। এটা আসলে পুরো প্রসেসটাকে হ্যাম্পার করবে। ইজ দ্যাট ওকে? জি জি, নেক্সট টাইম একটু জানাবেন এটা কবে সেশন হবে। অফকোর্স, অফকোর্স, থ্যাংক অফকোর্স। ইউ। আপনার আপনার কার্ড অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে আপনি একটু যোগাযোগ করবেন। জি, ও হচ্ছে গিয়ে আপনার জন্য এটা ঠিক করে দিবে। থ্যাংক ইউ। অলরাইট, শিট। তবে এখানে আমি আসলে ক্যারেক্টার একটু কমানোর চেষ্টা করতেছি। জাস্ট গিভ মি আ মোমেন্ট। জাস্ট গিভ মি আ মোমেন্ট, আমি কিছু জিনিস একটু করে এটা -37, এটা অ্যাকচুয়ালি 37 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, সো আমাকে একটু কমাই দিতে হবে। আমি এটা ঠিক করতেছি।
Sir, Hmm. it would be my great pleasure if I help you in this part. You can keep the cursor in the right bottom of this part, this para, and then drag. You will see the details portion. Keep your keep It's already done. আসলে আপনি যেভাবে বলতেছেন ওইভাবে করতে গেলে আরো ঝামেলা থাকবে। just drag it, sir. It will be shown in detail. কোথায় পুরোটা? Turn right side, bottom part. Right side, right side. এখানে No, sir, no. Like dragging part. Red button. Yeah. Side by side. Yes, yes. Please. Yes, in this part. Yeah, it's showing. More right part. Yes, yes. Drag. Now drag. Yes. না আমার Okay, you আসলে can- এইটার দরকার নাই কারণ এই জায়গায় আসলে আমি কাউন্টিংটা করতেছি না। Okay, Okay. sir. Okay, okay, sir. নো ওয়ারিজ থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা আমি আগে কখনো ইউজ করি নাই। Okay, sir. Thank you so much, sir. Okay. Okay. Now it's all right. Okay, sorry for the interruption. আমাদের কিছু ক্যারেক্টার কমানো বাড়ানো করা লাগছিল। All right. Now funding to stay. That means আমরা এখন sponsor পার্টে আসছি। Okay. So do all the applicant in the application confirm that they each have access to sufficient fund
The answer for total period of stay in Australia, obviously yes. Then হচ্ছে এখানে কি কি ভাবে আসলে স্পন্সর করা যায়? ইট ক্যান বি গভর্নমেন্ট স্পন্সর, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেমন আমাদের আগে প্রাইম মিনিস্টার ফেলোশিপ ছিল, এখন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্কলারশিপ আছে। তারপরে হচ্ছে যারা এজ এ ক্যাডার হিসেবে ইয়া করে, ফরেন ক্যাডার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার হিসেবে তাদের জন্য আছে। সো ইন দ্যাট কেস হচ্ছে যদি সে ওই স্কলারশিপ নিয়ে যায়, সো এই স্কলারশিপ গুলো ইউজ হবে। আদার অর্গানাইজেশন স্কলারশিপ, যেমন অস্ট্রেলিয়ার স্কলারশিপ যদি হয় তাহলে এটা আদার্স হবে। ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম এন ইন্ডিভিজুয়াল, দ্যাট মিনস প্যারেন্টস বা আদার্স অ্যাকসেপ্টেবল যারা স্পন্সর আছে তারা। আদার ফিনান্সিয়াল সাপোর্ট, আদার ফিনান্সিয়াল সাপোর্টটা আসলে এইভাবে কাজে লাগে না, বাট এই ক্ষেত্রে যেহেতু প্যারেন্টস হচ্ছে অ্যাপ্লিকেশন করতেছে, স্পন্সর করতেছে, সো আমরা এখানে ক্লিক করব। সো যেটা হবে যে এইখানে আমাদের কিছু অপশনস আছে, এই অপশনস গুলো আমরা এখন ফিল আপ করবো। Financial support from India, will the funds be provided by an individual other than the applicant? Yes, যেহেতু সে নিজে সেলফ স্পন্সর না, in that case এটা হবে yes. Then relationship, relations কে parents, funding type হচ্ছে deposit in financial institute। এখানে আপনার বেশ কিছু দেওয়া আছে, যেমন deposit in financial ইনস্টিটিউট, দ্যাট মিনস হচ্ছে যে আমরা যে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা ন্যাশনাল সেভিংস বন্ড, ওয়েজ আর্নার বন্ড যেগুলো ইউজ করি ইনস্ট্রুমেন্ট, ওইগুলা হচ্ছে ডিপোজিট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। আরেকটা হচ্ছে, যেমন এটা বাংলাদেশে নাই, যেমন ইন্ডিয়াতে আছে, নেপালে আছে, এডুকেশন লোন, লোনের ক্ষেত্রে লোন ফ্রম ইনস্টিটিউট। আরেকটা হচ্ছে অনগোয়িং ইনকাম। যেহেতু আমরা জিএস এর সময় আমরা বলছিলাম, আমরা আলাপ করছিলাম যে জিনিসটা হচ্ছে যে আপনি ফান্ড দুই ভাবে দেখাতে পারেন। একটা হচ্ছে আপনি 1 বছরের ফান্ড দেখালেন, যেটা হচ্ছে ইন টার্মস অফ আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলা, যেমন এফডিআর বা আদার্স এর, অথবা আপনার অপশন 2 তে আছে অনগোয়িং ইনকাম। ঠিক আছে, অনগোয়িং ইনকামটা হচ্ছে কি একটা সার্টেন লেভেলের ইনকাম যদি আপনি ডকুমেন্টেড ভাবে প্রুফ করতে পারেন, ইন দ্যাট কেস ও আপনার ওটা ফান্ড হিসেবে কাউন্ট হবে। সো যেহেতু আমরা এখানে শুধু মানে ডিপোজিট দেখাচ্ছি, সো এটা হবে এইটা। নাও আমাদেরকে এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি পরিমাণ ফান্ড আমরা দেখাইছি সেটা ডলারে আমাদেরকে দিতে হবে। সো ফার আমি যেটা এখানে দেখলাম সেটা হচ্ছে, জাস্ট লেট মি ক্যালকুলেট ইট। হ্যালো ফয়সাল ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম। ভাই মাহতাব, সরি ভাই আমি একটু ইন্টারাপ্ট করতেছি। আমি আনফরচুনেটলি 2 পেজ আগে, মানে আপনার 13th পেজ প্রবাবলি, আমি একটা জিনিস মিস করছি ভাই। তো আমি কি এখন বলবো নাকি এটা পরে বলবো? পরে ভাই, আপনি আপনার মাথায় রাখেন। ওকে ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
ঠিক আছে, এখানে আমি প্যারেন্টস এর যে ইনকাম মানে যে ফান্ডটা দেখাচ্ছে সেই ফান্ডটা আমি এখানে বসালাম এবং কোন কোন ব্যাংক থেকে দেখাচ্ছে সেটা আমি লিখে নেব। এই ফান্ডটা দুইটা ব্যাংক থেকে দেখানো হয়েছে, এসবিএসসি থেকে এবং আরেকটা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে। সো এটা আমি বসালাম। তারপর হচ্ছে ইজ দ্য ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য অ্যাপ্লিকেন্টস ওন নেম? নো। ঠিক আছে, সো যেহেতু এটা ফাদার্স নেম আছে এবং মাদারের নেমে আছে সে কারণে এটা হচ্ছে আহ, আহ, যেটা হচ্ছে যে ওনাদের নামে হবে এবং এখানে আমাকে একটা ছোট নোট দিতে হবে, সেটা হচ্ছে হিজ প্যারেন্টস উইল কভার হিজ অল কস্ট ডিউরিং হিজ হার হয়। স্টাডি। ও হার্ড, ইয়েস, ভুলেই তো গেছি, স্টুডেন্ট তো মেয়ে। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া আপনি যে স্টাডি অ্যামাউন্টটা ক্যালকুলেট করছেন, এটা কি আমরা সলভেন্সি থেকে যে অ্যামাউন্টটা ক্যালকুলেট করে ব্যাংক থেকে নিয়ে আসবো ওইটা উঠাবো? ভাইয়া এইটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। হ্যাঁ, ওকে, আপনাকে আমি পরে এটা বলবো কেন আমি এইটুক নিচ্ছি, বাকিটা নেই নেই কেন। অলরাইট, ঠিক আছে। ভাই, একটা কোয়েশ্চেন ছিল। আন্ডারস্ট্যান্ড ভাইয়া। হুম হুম অনেক সময় দেখা যায় যে প্যারেন্টস আপনার স্পন্সর হলেও স্টুডেন্টের নিজের নামে টাকা থাকে, সেই ক্ষেত্রে তো আমরা ইয়েস দিয়ে এক্সপ্লেনেশনে ইয়েস কি দিব। দেব? ইয়েস দিলে আসলে এক্সপ্লেনেশন লাগবে না তখন। ঠিক আচ্ছা, আছে, এটা কি কোনো প্রবলেম হবে যে ফান্ডিং না না প্যারেন্টস না 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 করতেছে না বা না না ভাইয়া, এটা 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 কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনার প্যারেন্টস আপনার নামে টাকা রাখতেই পারে। ঠিক আছে, ইট ইজ লজিক্যাল। সেক্ষেত্রে তো ডিক্লারেশন আমরা এমনিতেও দিয়ে দিচ্ছি যে স্পন্সর আচ্ছা ভাই, আমার করতেছে। একটা কোয়েশ্চেন ছিল। তাহলে নিজের নামেও এফডিআর করে টাকাটা রাখা যাবে, এই তো। ভাইয়া নিজের নামে আপনি এফডিআর করতেছেন, দ্যাট মিনস হচ্ছে আপনার প্যারেন্টসই তো আপনাকে দিচ্ছে, তো স্পন্সর আলটিমেটলি তো হ্যাঁ, আসলে প্যারেন্টসই তো স্পন্সর, জাস্ট আপনার নামে টাকাটা রাখছে, এইটুকুই তো পার্থক্য, রাইট? নিজের জি নামে জি না রেখে। তো জি। এখানে আসলে সবকিছু সেমই হবে। যেহেতু এখানে একটা কোশ্চেন আছে যে ওন নেমে কিনা, ইয়েস দিয়ে আপনি এটা কিভাবে অ্যাক্সেস হবে সেটা লিখে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, যদি ঠিক এমন আছে। হয় যে স্টুডেন্টের এখানে কি মায়ের নামে টোটাল ব্যাংক অ্যামাউন্টে কিন্তু স্পন্সর হচ্ছে বাবা, সেক্ষেত্রে ওই যে প্যারেন্টস বসাবেন, প্যারেন্টস বসালে তো সবকিছু কভার হয়ে যাচ্ছে। যেমন এই বাচ্চাটা কিন্তু ইনকাম টিনকাম বোথ নিয়ে দেখাচ্ছে। এক্সট্রা নয়েজ। হ্যাঁ, ঠিক আছে। সো এইটা আসলে বোথ ইয়ে দেখাইছে, প্যারেন্টস দেখাচ্ছে, সেই কারণে আমি প্যারেন্টস দিয়ে দিছি। ইভেন আমার একটা আপনি কোয়েশ্চেন ছিল। এখানে আসলে আমি একটু এক্সপ্লেন করে নিই তারপরে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এখানে আসলে সিঙ্গেল মাদার বা ফাদার হিসেবে থাকে না, প্যারেন্ট হিসেবে থাকে। So এটা আসলে বাবা যার কাছে থাকে এটা ফুলটাই কাভার করে। জি, ইকো আসতেছে। অনেক নয়েজ হচ্ছে ভাই। না, মেবি কম্পিউটার প্লাস মোবাইল দুইটা একসাথে অন করা। মিউট করে দেন কাইন্ডলি প্লিজ। অলরাইট, দেন না যাচ্ছে পারফেক্ট। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া, ওই আপুটা আগে করুক তারপরে আপনি আসেন। হ্যাঁ, এখানে যে আমরা হ্যাঁ। বসাইছি যে হার প্যারেন্টস উইল কভারিং হার কস্ট, হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা যেমন স্টুডেন্ট নিজে করতেছে, তাহলে এটা কি আমার হবে না যে আমার প্যারেন্টস আমাকে কভার করবে আমার এক্সপেন্স, এরকম কিছু নাকি? না আমরা অ্যাজ ইউজুয়াল দিব স্টুডেন্টের লাইক ফাদার মাদার হ্যাঁ, এই কেসটাতে আমরা বসাইছি অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আপগ্রেড জিএসপি, এই কারণে হার প্যারেন্টস লেখা। যেটা এটা ওর ইন্ডিভিজুয়াল ইমি অ্যাকাউন্ট হতো সেক্ষেত্রে ও লিখতে পারতো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে সার্কামস্টেন্স। ওকে, হ্যাঁ ভাইয়া, এনি কোশ্চেন अगेन? আর কোনো জি কোশ্চেন? ভাই, ভাই যদি স্টুডেন্টের এবং প্যারেন্টস এর দুইজনের নামেই অ্যাকাউন্ট থাকে, এফডিআর এবং হচ্ছে সেভিংস, সেই ক্ষেত্রে কি হবে? মানে ইন্ডিভিজুয়ালেও থাকে, ইয়া থাকে, আদার্সে চলে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আদার্সে গেলে আপনার একটা বক্স আসবে, বক্সে আপনি লিখবেন প্যারেন্টস এন্ড ইন্ডিভিজুয়াল। অলরাইট, ভাইয়া, ওকে স্পন্সর থ্যাংক ইউ যদি থ্যাংক ইউ। দুইজন হয় সেক্ষেত্রে আমরা আরেকজনকে কিভাবে অ্যাড করব? স্পন্সর যদি দুইজন মানে বাবা মা হয়, ইন দ্যাট আমরা কেস অনেক প্যারেন্টস ক্ষেত্রে দিতে পারবেন। দেখি যে ইন লস থেকেও আমাদের স্পন্সর আসে। আদার্সে চলে যাবে। না, ইন না, লস হলে আমাদের প্যারেন্টই হবে, ইন লস হলে প্যারেন্টই হবে।
না ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ইনলস হলো তাহলে প্যারেন্টস এর মধ্যেই প্যারেন্টই হবে, পড়তেছে। কিন্তু এমন যদি হয় যে বাবা মা এবং ভাই বা বোন কেউ সাথে আছে, আদার্সে চলে যাবেন, ওখানে লিখবেন Okay. প্যারেন্টস এন্ড সিবলিংস বা প্যারেন্টস এন্ড সিস্টার বা প্যারেন্টস এন্ড ব্রাদার্স হোয়াটএভার। অনেক ঠিক ক্ষেত্রে আছে? যে যখন ভাইয়া ডিপেন্ডেন্ট হয় তখন সেক্ষেত্রে কি করবো? ডিপেন্ডেন্ট অনেক সময় ডিপেন্ডেন্ট হয় আপনার স্পন্সর, ইন দ্যাট কেস যে আদারে গিয়ে লিখবেন প্যারেন্টস এন্ড হাজবেন্ড, বাট স্পন্সর তো শুধু দুইজন, সো সেক্ষেত্রে আদার্স দিয়ে পরে নিচে এক্সপ্লেনেশনে প্যারেন্টস। দুইটা। হ্যাঁ, ওখানে আপনি বক্স পাবেন, এরকম একটা বক্স আসবে, বক্সে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। তো এই Faisal bhai, পার্টটাও হ্যাঁ, I have request to every single person who are attending here. Please note down your question and ask Faisal bhai later on. Is better because it's taking too long. If you don't mind. অ্যাকচুয়ালি হচ্ছে কি ভাইয়া, আমরা সবাই বিগিনার, তো আমরা তো পরে মনে থাকে না, হ্যাঁ পরে তো ট্র্যাক থাকবে না। সো আমার আই থিঙ্ক যদি ফয়সাল ভাইয়ের প্রবলেম না হয় আমরা করলে আমার জন্য বেটার হয় আর কি, সঙ্গে সঙ্গে করলে পরে মনে থাকে তাহলে না। সকাল থেকে করতাম। অলরাইট ভাইয়া, আমরা ভাই নোট যাই থাকে রিসেন্ট টাইম এখন 11:30 বাজে। আপনার আগে সেশন নেননি কেন? না, ওরা জানে না আমি নিউজিল্যান্ড। আমার মনে হয় আপনারা স্ক্রিন নোট করে রাখেন and later on আপনারা সেশন শেষ করে ফয়সাল ভাইকে জিজ্ঞাসা করলে এক একটা কোশ্চেনের এগেইনস্টে উনি আপনাদেরকে আনসার করে দিবে। সাউন্ডস Alright. লজিক্যাল, থ্যাংক ইউ। ওকে, অলরাইট, ঠিক আছে ভাই। এখন আমাদের ইন্স্যুরেন্স পার্ট, দিস ইজ অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি উইদাউট হেলথ ইন্স্যুরেন্স ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ওকে, দিস ইজ দ্য ম্যান্ডেটরি ডকুমেন্টস দ্যাট ইউ হ্যাভ টু প্রোভাইড। ওকে, সো এইখানে does students has overseas health coverage? Yes. So আমরা এখানে yes দিব। yes দেওয়ার পরে এখানে দুইটা জিনিস হইতে পারে। আপনি ইন্স্যুরেন্স স্টুডেন্ট পার্সোনালি কিনতে পারে এবং স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে ইন্স্যুরেন্সটা কিনতে পারে। অলরাইট, যদি এখানে সামটাইমস আমরা দেখি এজেন্টরা আমাদের কাছে ইমেল করে যে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনি যখন ইন্স্যুরেন্সটা ইউনিভার্সিটি থেকে কিনবেন তখন ইন্স্যুরেন্সের ইনফরমেশন গুলো আপনার সিইউইতে দেওয়া থাকবে। ওকে, আর আপনি এভিডেন্স হিসেবে তখন সিইউইটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় আপনি পার্সোনালি ইন্স্যুরেন্সটা কিনছেন, ইন দ্যাট কেস আপনার সার্টিফিকেটটা ম্যান্ডেটরি হবে, ওইটা প্রোভাইড করতে হবে। মাথা থাকবে? অলরাইট, সো অনেক সময় আমি দেখি এজেন্টরা আমাদের কাছে রিপ্লাই পাঠায় যে ইন্স্যুরেন্স নাম্বারটা লাগবে। যদি আপনি এটা ইউনিভার্সিটি থেকে কিনেন তাহলে ইন্স্যুরেন্স নাম্বারটা কোনো ম্যান্ডেটরি ইস্যু না, ওটা আপনি স্কিপ করেই যেতে পারবেন। শুধু আপনাকে যেটা হচ্ছে কোথা থেকে ইন্স্যুরেন্স কেনা হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি এবং এটার যে ডিউরেশনটা এটা লিখে দিলেই চলবে। এইখানে যে ইন্স্যুরেন্স পলিসি নাম্বার এটা লাগবে না। কিন্তু আপনি যদি পার্সোনালি কিনেন, ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স পলিসি নাম্বার বসাতে হবে। এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? রিপিট করলে ভালো হতো আবার। আচ্ছা, আমি আপনাকে বুঝাই। ইন্স্যুরেন্স আপনি দুইভাবে কিনতে পারেন। একটা হচ্ছে আপনি যখন আপনি টিউশন ফিস পেমেন্ট করবেন তখন ইন্স্যুরেন্সের টাকাটা যদি যেটা মেনশন থাকবে অফার লেটারে সেটা যদি আপনি ওদের কাছে পাঠিয়ে দেন, ইন দ্যাট কেস আপনার অন বিহাফে ইউনিভার্সিটি ইন্স্যুরেন্সটা কিনে আপনাকে পাঠাই দিবে। সেটা হচ্ছে আপনার সিইউইতে লেখা থাকবে যে ইন্স্যুরেন্স আপনার জন্য পারচেস করা হয়েছে, কোথা থেকে করা হয়েছে। ওখানে ইউজুয়ালি ওরা যেহেতু বাকি কিনে ইন্স্যুরেন্স পলিসি নাম্বারটা দেয় না। কিন্তু আপনি যখন পার্সোনালি কিনবেন, সে সরাসরি আপনি টাকা দিয়ে ওদের কাছ থেকে ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিনতেছেন। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিনলে আপনাকে অবশ্যই এভিডেন্স হিসেবে ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা দিতে হবে। অলরাইট, সো এইখানে যে কোশ্চেনটা আমরা পাই যে যখন ইউনিভার্সিটি থেকে কিনে সিইর সাথে এটা লেখা থাকে, তারপরেও অনেকে আমাদের কাছে পাঠায় যে ইন্স্যুরেন্স পলিসি নাম্বারটা চাচ্ছে, এটা আমাদের লাগবে। কিন্তু আপনি অলওয়েজ মনে রাখবেন যখন আপনি এটা ইউনিভার্সিটি থেকে ইন্স্যুরেন্সটা কিনবে তখন আপনার পলিসি নাম্বারটা দরকার নাই, ওটা না দিলেও চলবে। অলরাইট, আচ্ছা, এক্সকিউজ মি, আমার একটা রিলেভেন্ট কোশ্চেন আছে।
আমি যদি পার্সোনাল ইন্স্যুরেন্স কিনি, এখন ভিসা না হয়, তারপরে আপনাকে আমাকে তো আবার এটা রিফান্ডের জন্য হুম লং প্রসেসে যেতে হবে, তাই না? জি থ্যাংক ইউ। আপনি যদি ইন্ডিভিজুয়ালি কিনেন, ইন দ্যাট কেস আপনাকে এটা দায়িত্ব নিতে হবে রিফান্ড করানোর, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে। আর যদি আপনি রাইট এটা ইউনিভার্সিটি থেকে কিনেন, ইউনিভার্সিটি আপনার হয়ে দায়িত্ব নেবে। ঠিক আছে? রাইট, থ্যাংক ইউ। সো ওয়াজ দ্য ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভারেজ অর্গানাইজড বাই অ্যাপ্লিকেশন প্রোভাইডার? হ্যাঁ, ও এটা ইউনিভার্সিটি থেকে কিনছে, আমরা দিব ইয়েস। ইয়েস দেওয়ার পরে আমাদেরকে এখন বসাতে হবে নেম অফ হেলথ ইন্স্যুরেন্স। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন সিইতে ওর কিন্তু লেখা আছে, ওকে, ওর হেলথ ইন্স্যুরেন্স ইয়েস, এটা পারচেস করা হয়েছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এবং প্রোভাইডার নেম হচ্ছে অস্ট্রেলিয়া হেলথ ম্যানেজমেন্ট ওএসএসসি। সো আমরা প্রথমে এখানে এটা সিলেক্ট করব অস্ট্রেলিয়া হেলথ ম্যানেজমেন্ট, কারণ হচ্ছে যে ওর what is it? এটা কেনা হয়েছিল অস্ট্রেলিয়া হেলথ ম্যানেজমেন্ট থেকে। সো আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি, উই ডোন্ট নিড ইট বিকজ এখানে ইন্স্যুরেন্স পলিসিটা লিখে দেয় না, আমাদের এটা দরকারও নাই। আমরা এখন স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা বসাবো। স্টার্ট ডেট হচ্ছে ওর এখানে কবে, এটা 9 ফেব্রুয়ারি 2026। তো আমরা এখানে 09/02/2026, সরি এটা এখানে বসবো আসলে। 9 ফেব্রুয়ারি 2026 বসালাম। তারপরে হচ্ছে আমরা ডেট অফ এন্ড ডেটটা বসাবো এখন 15 মার্চ 2029 ওর এই ইন্স্যুরেন্সটা শেষ হবে। সো 15 মার্চ 2029, 15/03/2029। অলরাইট, সো আমাদের ইন্স্যুরেন্সের ইনপুট দেওয়ার কাজ শেষ। এখন আমরা নেক্সট যাব হাইস্ট লেভেল অফ স্কুলিং। ওর হাইস্ট লেভেল অফ স্কুলিং হচ্ছে সেকেন্ডারি স্কুল 12 গ্রেড, কারণ ও এইচএসসি শেষ করছে। কোর্স নেম, এখন আমরা ওর একাডেমিক ডকুমেন্টসটা খুলবো। ওর একাডেমি ওর একাডেমিক ডকুমেন্টসটা খুললাম। ও কোর্সে যেটা সেটা হচ্ছে ও হচ্ছে এইচএসসি কোর্সে। তো আমরা এখানে আসলে পুরা ইয়াটার নাম বসাবো, এই কোর্সের নামটা বসাবো হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি সার্টিফিকেট এক্সাম ওকে। ইনস্টিটিউট নেমটা হবে ওর স্কুলের নামটা। ও হচ্ছে ওয়েলস লিটল ফ্লাওয়ারে পড়াশোনা করছে। সরি, স্কুল এন্ড কলেজ, এখানে পড়াশোনা করছে। কান্ট্রি অফ ইনস্টিটিউট বাংলাদেশ। অলরাইট, এখন তারপরে কোশ্চেন আছে হ্যাজ দ্য স্টুডেন্ট তারপর কোশ্চেনটা হচ্ছে হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট কমপ্লিট অর ইজ কারেন্টলি এনরোল ইন এনি আদার স্টাডি অর ট্রেনিং? স্টুডেন্ট এখন পড়াশোনা করতেছে না? করতেছে ভাইয়া। শোনা গেছে তাই না? হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ। সো আমি এখানে বসাবো হচ্ছে ইয়েস, এখানে আমি
অ্যাড করব ও যে কারেন্টলি পড়াশোনা করছে, এখানে আমরা বসাবো হচ্ছে কি ও কি পড়াশোনা করতেছে। ও করতেছে অনার্স ডিগ্রি ইন সায়েন্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি আমি বসালাম। ক্যাটাগরিটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে। তারপর হচ্ছে ফিল্ড অফ স্টাডি, হচ্ছে ও যেহেতু নর্মাল কম্পিউটার সায়েন্স আমরা এইটা বসাবো। কোর্স নেম হচ্ছে ওর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সরি বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। অলরাইট, এখন ইনস্টিটিউট নেম সোনারগাঁ ইউনিভার্সিটি। কান্ট্রি বাংলাদেশ। ও শুরু করছে হচ্ছে ফল 2025। ফল 2025, ফলটা বাংলাদেশে কখন শুরু হয়? সেপ্টেম্বরে। 31 সাল, দ্যাট মিনস সেপ্টেম্বরে। আমরা এখানে একটা ডেট দিয়ে দিব। এটা একটা অ্যাপ্রক্সিমেট ডেট আমরা এখানে বসাইছি, কারণ রিয়েল ডেটটা এখন আমরা জানি না। 5 সেপ্টেম্বর দিলাম যেহেতু ফলটা শুরু হয় সেপ্টেম্বরে। আর ডেট টু দিবে এই অ্যাপ্লিকেশনটা, যেহেতু আজকে আমরা ফাইনালাইজ করব, সো এটা হবে আজকের ডেটটা 12/14/2025। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার মাথায় এই জিনিসটা কনফিউশন সৃষ্টি করে ডেট টু আসলে কত। ডেট টুটা সবসময় রিসেন্ট, মানে টিল ডেটটা, যে ডেটে আপনি সাবমিশন করবেন ওই ডেটটা, মানে ও ওই ফার্স্ট সেমিস্টার থেকে এখন পর্যন্ত এটা পড়তেছে। অলরাইট, ওকে। দেন দ্য কোশ্চেন হচ্ছে যে হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট প্রিভিয়াসলি স্টাডিড ইন অস্ট্রেলিয়া? নো, কারণ ভাই আমার we এখানে don't একটা have- কোশ্চেন আছে। জি ভাই বলেন। এখানে আপনাদের বলছে যে গিভ ডিটেইলস অল কমপ্লিটেড এই কোশ্চেন, তো আপনার এখানে আমি কি ব্যাকগ্রাউন্ডে এসএসসি করতে সেটা কেন দিচ্ছি না? এসএসসি দিচ্ছি না কারণ ভাই আমার লেটেস্টটা দিলেই চলে, আর আগের গুলা দেওয়ার দরকার পড়ে না। ওকে জি জি, ওকে, থ্যাংক ইউ। ওকে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি। এমপ্লয়মেন্ট হিস্টোরি কি? এমপ্লয়মেন্ট হিস্টোরি হচ্ছে আমাদেরকে এখন স্টুডেন্ট কি করতেছে সেটা বসাতে হবে। এই জায়গাতে আমরা কিভাবে বসাবো? এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ও এখন স্টুডেন্ট, রাইট? ইজ দ্য অ্যাপ্লিকেন্ট কারেন্টলি এমপ্লয়মেন্ট সিচুয়েশন? ইয়েস, কারণ স্টুডেন্ট এখন পড়তেছে। কোর্সটা কি? বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার ইনস্টিটিউট নেম সিটি। ডেট ফ্রম, যেটা আমরা আগে বসাছিলাম 01/09/2025। এই জায়গাটা বুঝে গেছে? মানে ওর এমপ্লয়মেন্ট হিস্টোরি চাইছে, মানে ওর গ্যাপেরটা জানতে চাইছে। তো আমরা এখানে ও যে কারেন্ট স্টুডেন্ট এবং কবে থেকে পড়াশোনা করতেছে এটা বসাই দিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম। স্টাডি কন্টিনিউ থাকবে না, সেক্ষেত্রে কি করণীয়? স্টাডি কন্টিনিউ না থাকলে ভাইয়া আপনাকে এখানে একটা এক্সপ্লেনেশন লিখে দিতে হবে যে ও শেষ করার পর, মানে এইচএসসি শেষ করার পর থেকে ও আসলে কি কি অ্যাক্টিভিটিস করছে, ছোট করে আপনাকে লিখে দিতে হবে। অলরাইট, তারপরে হচ্ছে গিয়ে ফিউচার এমপ্লয়মেন্ট। হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট বিন অফার্ড এ জব at the completion of their courses? No. Okay. Give details of type of employment the application will be seeking at the other courses. এই জায়গায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি তো জিএস স্টেটমেন্টে লিখছেন, রাইট? যে স্টুডেন্ট পড়াশোনা করে এই কোর্সের পরে কি করবে এটা আপনারা লিখছেন না জিএস স্টেটমেন্টে? এটা আমরা ইন্ডিকেট করছি না? সো ইন দ্যাট কেস আমরা এখানে কোনো ডিটেলস কিছু লিখবো না, আমরা লিখে দিব প্রোভাইডেড
GS statement. ঠিক আছে? অলরাইট, এখানে কোনো কোশ্চেন আছে? ওকে। ওকে, তো এইখানে যে কাজটা আমরা করলাম সেটা হচ্ছে যে যেহেতু আমরা অলরেডি এটা মেনশন করছি জিএসএ, এবং এই জিনিসটা আমরা একটা এই কেসে আমরা একটা ডিটেলস এসওপিও আমরা সাবমিট করব। সো ইন দ্যাট কেস যেটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম প্রোভাইডেড জিএস স্টেটমেন্ট, মানে আমার ফিউচারটা কি, প্ল্যানটা কি, ওটা আমি ওখানে অলরেডি বর্ণনা করছি। তো আমার এখানে আর লেখার দরকার নেই। তো নেক্সটে গেলাম, এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য। ঠিক আছে, এই যে আপনাদের অনেকে বলছে অ্যাসেসমেন্ট লেভেল 1 এ আসলে নো ল্যাঙ্গুয়েজ লাগবে, নো ফাইন্যান্সিয়াল লাগবে। আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সময় কি এক জায়গাতেও পাইছেন যে এগুলা লাগবে না? পেয়েছেন? না ভাইয়া, হ্যাঁ, সো সো দ্যাট এগুলো মিন্স এগুলো ম্যান্ডেটরি। আসলে লাগবেই। ওকে, সো হ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট কমপ্লিটেড অর ইজ কারেন্ট? পাইনি। হ্যাঁ, সো আসলে যারা এগুলো নিয়ে কথা বলছে আপনি বুঝতে পারতেছেন তো কি পরিমাণ ইনফরমেশন গ্যাপ ছিল বা ইন্টেনশনালি এগুলো করা হয়েছিল। ওকে, হ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট কমপ্লিট অর ইজ কারেন্টলি আন্ডারটেকেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনসেন্টিভ কোর্স এলুকেস? নো। ঠিক আছে, ওকে। যে জিনিসটা হচ্ছে যে হ্যালো, কেউ কি কিছু জিজ্ঞেস করতেছেন? ওকে, অলরাইট ভাইয়া, এখানে হচ্ছে যে কিছু কান্ট্রিতে যেমন চায়নায় যেটা আমি বলছি যে অনেক সময় ওরা যেটা করে ওরা আইএলটিএস করে না, ওরা যেটা করে ফুল আইএলটিএস প্রিপারেশন সব পুরো কোর্সটা 1 বছরের কোর্স হিসেবে হচ্ছে গিয়ে ওই দেশে পড়তে চায়, দেন হচ্ছে মেইন কোর্সে যায়। ইন দ্যাট কেস আপনার প্রথমটা হবে হ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট কমপ্লিটেড অর ইজ কারেন্টলি আন্ডারটেকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনসেন্টিভ কোর্স অর সামথিং। সো এটা হবে নো। হ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট আন্ডারটেকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট? ইয়েস। নাও আমাদেরকে কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিছে সেটার ইনফরমেশনটা পুট করতে হবে। ওকে, সো আমরা গেলাম, যাওয়ার পরে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডেট অফ টেস্ট। ডেট অফ টেস্ট হচ্ছে 23শে অগাস্ট 2025। টেস্ট রেফারেন্স, টাইম অফ টেস্ট IELTS একাডেমিক। ওকে, টেস্ট রেফারেন্স নাম্বার হচ্ছে, আশা করি সবাই জানেন টেস্ট রেফারেন্স নাম্বারটা কোথায় থাকে, রাইট? সার্টিফিকেটে থাকে হ্যাঁ, নিচে সার্টিফিকেটে ডান থাকে। পাশে। সো আমি এটা এখানে বসাই দিচ্ছি 25 BD 02024 AR L A 0018, just 25. অলরাইট, আমরা এটা বসাই দিলাম। কান্ট্রি ওয়ার বাংলাদেশ থেকে, এভারেজ স্কোর ওর ছিল হচ্ছে 6। মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওর বেঙ্গলি, সো আমরা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিব। ওয়ার ইজ বেঙ্গলি? বেঙ্গলি। অলরাইট, নাও এখানে আরো কিছু কোশ্চেন আছে মানে ইয়ে নিয়ে। হ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট সাকসেসফুলি কমপ্লিট অ্যাট লিস্ট 5 years স্টাডি ইন এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রি? অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আয়ারল্যান্ড? Answer is no. In 2 years before applying for the student visa, has the applicant successfully completed the requirement of senior secondary education conducted in English in Australia? That is also no. In the 2 years before applying for a student visa, has the applicant successfully completed substantial component and course leading to qualification, Australian qualification? Answer is no. So maximum ক্ষেত্রে, মেজরিটি ক্ষেত্রে এটা নো হবে। তবে একটা জায়গায় গিয়ে এই কোশ্চেনে ইয়েস হবে, অথবা এই কোশ্চেনেও ইয়েস হইতে পারে, বা এই কোশ্চেনেও ইয়েস হইতে পারে। সে কোন একটা স্টুডেন্ট, সে রিসেন্টলি ব্যাচেলার শেষ করে আসছে যে কোনো একটা কান্ট্রি থেকে, এগুলা অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম অর স্টেটস। যদি সে উইদিন
2 ইয়ার্স এর মধ্যে কমপ্লিট করে বাংলাদেশে আসে এবং 2 ইয়ার্স শেষ হওয়ার আগেই সে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করে, ইন দ্যাট কেস আপনার এই জায়গাটা ওয়েভ হয়ে যাবে। এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন, মাথায় রেখেন, পরবর্তীতে এটা নিয়ে আমি আলাপ করব। বাট এই স্টুডেন্টের ক্ষেত্রে সে এটা কোনো কিছুই করে নাই, এটা হচ্ছে নো দিয়ে আমরা নেক্সট লেভেলে চলে গেলাম। এইবার ফয়সাল ভাই, হচ্ছে, হ্যাঁ, একটা কোশ্চেন, কোন স্টুডেন্ট যদি আপনার ইংলিশ ভার্সনে পড়ালেখা করে? ইংলিশ ভার্সন ইজ নট ইম্পর্টেন্ট, ইংলিশ ইনস্ট্রাকশনে পড়াশোনা করছে সেটাও কোনো ইম্পর্টেন্ট না। ওকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোন দেশে আছেন, ওই দেশের ওকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা কি, ওকে ঠিক আছে? জি। না হচ্ছে ট্রাভেল হিস্টোরি, মোস্ট বোরিং পার্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশনের এইখানে। ট্রাভেল হিস্টোরিটা কোথায়? ট্রাভেল হিস্টোরি, ওকে। সো ট্রাভেল হিস্টোরি হচ্ছে have the applicant visited any other country in the last 5 years? So কোন স্টুডেন্ট যদি বাইরে ঘুরতে যায়, ইন দ্যাট কেস তার হিস্টোরিটা দিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করব সব সময়, সেটা হচ্ছে লেটেস্ট থেকে, মানে উপর থেকে নিচের দিকে যাব। অলরাইট, সে লেটেস্ট কোন দেশে ভ্রমণ করছে সেটা, তারপরে তারপর থেকে তার আগেরটা কোনটা, তার আগেরটা কোনটা, তার আগেরটা কোনটা, এইভাবে যাব। এটা মনে থাকবে? সো দ্যাট মিনস ডিসেন্ডিং অর্ডারে যাব, অ্যাসেন্ডিং অর্ডারে না। সো এইখানে হচ্ছে গিয়ে কান্ট্রি প্রথমে, ওর টোটাল কান্ট্রি ওর ভিজিট আছে 1 2 3 4 5 6। অলরাইট, লেটস গো ওয়ান বাই ওয়ান। প্রথমে সে ভিজিট করছে হচ্ছে, হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। অনেক স্টুডেন্টের দেখা যায় যে অনেক ট্রাভেল হিস্ট্রি থাকে, সেই হুম, ক্ষেত্রে কারো যদি পাসপোর্ট মানে প্রিভিয়াস পাসপোর্ট যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে কি যে আগে যে ভিজিট গুলো থাকে ওগুলো কি মেনশন করা ম্যান্ডেটরি, লাইক? ম্যান্ডেটরি যদি আপনার মনে থাকে করতে পারেন, ঠিক আছে, না করলেও চলবে। এর জন্যই। ওকে, থ্যাংক ইউ ভাই। এই জিনিসটা আমি কপি করে রাখি, কাজে লাগবে। তো ফার্স্ট ভিজিট ছিল এইটা, দেন অ্যাগেইন ইন্ডিয়া, হচ্ছে হ্যালো ফয়সাল ভাইয়া, হুম, যদি হচ্ছে স্টুডেন্টের মাল্টিপল পাসপোর্ট থাকে, আর তখন কি ওগুলো ইউজ করব নাকি রিসেন্ট পাসপোর্টের হচ্ছে যে ট্রাভেল হিস্ট্রি গুলো অ্যাড সব করব? সব 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 ইউজ না? করতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা কিছু একটু শেয়ার করি। না, একজনের পাসপোর্টের নামটা চেঞ্জ করে মানে ও পুরাতন পাসপোর্টের নাম চেঞ্জ করা হয়, তো এখন কি ওইটা শেয়ার করা দরকার আছে? যে পাসপোর্টটা পুরাতন হয়ে গিয়েছে, অলরেডি নামটা ডিফারেন্ট। ওটা তবে আপনার অপশন ছিল প্রথমে, আপনার কোনো ডিফারেন্ট নেম ইউজ করছেন কিনা ওখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে?
ভাইয়া এই ডেটগুলো তো ডিপার্চার এন্ড অ্যারাইভাল দেখে বসাবো। জি জি। অল রাইট, দেন কমপ্লিট এই জায়গাটা। দেন আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে ভিসা স্টোরি। Has the applicant or any person include this certificate held or currently hold a visa to, মানে ও যদি কোনো কারেন্ট ভিসা হোল্ড করতো, ইন দ্যাট কেস আপনাকে এটা ইয়েস দিয়ে তার একটা ছোট বর্ণনা দিতে হতো। যেমন অনেক সময় দেখা যায় আমাদের ইন্ডিয়ান ভিসা থাকে, আপনাকে লিখতে হবে হোল্ডিং ইন্ডিয়ান ভিসা টিল এত তারিখ পর্যন্ত, এরকম। সো ওর এই মুহূর্তে কোনো ভিসা নাই। As the applicant any person include this application ever been complied visa condition departed outside, that means হচ্ছে এখানে আপনাকে নো দিতে হবে, ওর এই ধরনের কোনো কন্ডিশন হয় নাই। এবার কান্ট্রি রিফিউজ অর হ্যাড এ ভিসা ক্যান্সেল, মানে কোনো রিফিউজাল থাকলে বা এরকম কিছু থাকলে আপনাকে ইয়েস দিয়ে এখানে আপনাকে এটা ডেসক্রাইব করতে হবে। যেহেতু ওর নাই, আমরা নো দিয়ে গেলাম। ওকে, কখনোই এই জায়গাটা অ্যাভয়েড করবেন না, কারণ ইচ অ্যান্ড এভরি ইনক্লুডিং ইন্ডিয়া এখন কিন্তু আপনাকে বায়োমেট্রিক দিতে হয়, এবং প্রত্যেকটা বায়োমেট্রিক কিন্তু এখন সেন্ট্রালাইজ একটা জায়গায় গিয়ে পৌঁছায়, এবং সবাই কিন্তু সেটা চেক করতে পারে বা ইনফরমেশন আদান প্রদান করতে পারে। সো আপনি যদি কোনো ভিসা রিফিউজাল হাইড করেন, উইদিন 10 days এর মধ্যে আপনার কাছে রিপোর্ট চলে আসবে S57 যে আপনি কেন ভিসাটা রিফিউজালটা হাইড করছেন। সো কখনোই কোনো অবস্থাতেই কোনো ভিসা রিফিউজাল হাইড করা যাবে না। ক্লিয়ার? ফয়সাল ভাই, একটা কোশ্চেন ছিল এখানে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট অর এনি পারসন ইনক্লুডেড ইন দিস অ্যাপ্লিকেশন হেল্ড অর কারেন্টলি হোল্ড আ ভিসা টু অস্ট্রেলিয়া অর এনি আদার কান্ট্রি। জি এখন কোনো স্টুডেন্ট যদি ব্যাচেলার বাংলাদেশের বাহির থেকে কমপ্লিট করে আসে রিসেন্ট টাইমের মধ্যে, সেক্ষেত্রে এখানে যদি আমি ইয়েস দিই, আমাকে মানে কোন কোন জিনিসগুলো এখানে ইনক্লুড করতে হবে? আপনাকে যদি ওর ভিসা থাকে, আপনাকে এটা মনে রাখতে হবে হোল্ড এ ভিসা, দ্যাট মিনস ও এখনো ভিসাটা ক্যারি করতেছে। ইন দ্যাট জি কেস আপনাকে সে ধরেন সে মালয়েশিয়া থেকে পাস করে আসছে বা মালয়েশিয়ার ভিসা হোল্ড করে, লিখবে যে আই হ্যাভ মালয়েশিয়ান ভিসা টিল স্টুডেন্ট ভিসা টিল এত তারিখ পর্যন্ত, আই হ্যাভ ইন্ডিয়ান ভিসা টিল এত তারিখ পর্যন্ত। ঠিক আছে, এডিশনালি যদি আপনি আরেকটু অ্যাড করতে চান, ভিসা ক্যাটাগরিটা দিয়ে দিতে পারেন, যে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা এনিথিং। অলরাইট, ওকে, থ্যাংক ইউ। ওকে। সো আমাদের এটা আছে, উই আর অলমোস্ট কভার, নো ওয়ারিজ, প্লিজ সিট টাইট। অ্যাকচুয়ালি আমাদের শেষ। অলরাইট, সো হেলথ ডিক্লারেশন এটা, তারপরে একটা ক্যারেক্টার ডিসক্লারেশন, তারপরে হচ্ছে আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে। সো এখন যেই জিনিসটা হচ্ছে, আমরা এই জায়গাতে যে ইয়াগুলা খুব কেয়ারফুলি এগুলা ইয়াস এর নো দিবেন। ইন দ্য লাস্ট 5 years স্টুডেন্ট ভিজিটেড লিভড এনি আদার কান্ট্রি পাসপোর্ট মোর দেন 3 consecutive month। সে ধরেন আপনি কোনো একটা দেশে গেছেন লাস্ট 5 বছরে, ওখানে আপনি মোর দেন 3 months এর বেশি যদি থাকেন, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইট। ওকে, সে আপনি মানে গেলেন, সে ধরেন আপনি ইন্ডিয়াতে গেছেন, ইন্ডিয়াতে গিয়ে আপনি ওখানে টানা 3 মাস ছিলেন লাস্ট 5 বছরে কোনো একটা সময়, আপনাকে এটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। স্টুডেন্টের এমন কোনো অপশন নাই, আমরা নো দিলাম। ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট ইন্টেন্ড টু এন্টার এ হসপিটাল অর হেলথ কেয়ার ফ্যাসিলিটি ইনক্লুডিং নার্সিং হোম হোয়াইল ইন অস্ট্রেলিয়া? যদি এরকম হয় যে স্টুডেন্টের এক্সট্রা মেডিকেল কেয়ার ওখানে গিয়ে নিতে হবে, আপনাকে সেটা ডিক্লেয়ার করতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে নাই এটা। Does the any applicant intend work and study trained to be healthcare worker or work within a healthcare facility? That means হচ্ছে যদি এমন হয় আপনি এমন একটা প্রোগ্রামে গেছেন যেটাতে আপনাকে হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে আপনাকে কাজ করতে হবে ওই স্টাডিটাতে, ইন দ্যাট কেস আপনাকে ইয়েস দিতে হবে। সে ধরেন নার্সিং এ গেলে তাকে কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে সরাসরি হেলথ কেয়ারের ইনস্টিটিউট গুলাতে কাজ করতে হয়, আপনাকে ইয়েস দিয়ে যেতে হবে। ঠিক আছে, ডিক্লেয়ার করতে হবে। Does any applicant intend to work, study or train in aged care or disability case? সে ধরেন আপনি এজ কেয়ারে গেলেন বা কমিউনিটি সার্ভিসে গেলেন, ওখানে যদি আপনার কোর্সে এরকম কিছু থাকে যে আপনাকে রিয়েল লাইফের ওই এক্সপিরিয়েন্সটা নিতে হবে কোর্সের মধ্যে, আপনাকে সেটা ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে। ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট ইন্টেন্ড টু ওয়ার্ক টু বি ট্রেইনড এট এ চাইল্ড কেয়ার সেন্টারে যদি আপনি করতে চান, যেমন আর্লি চাইল্ডহুড বা এরকম যদি কোনো কিছুতে যদি ওই কোর্সে অপশন থাকে আপনাকে করতে হবে, আপনাকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে,
তারপরে হচ্ছে হ্যাজ এনি অ্যাপ্লিক্যান্ট হ্যাভ টিউবারকুলোসিস, যদি টিবি থাকে বা ক্লোজ কারো টিবি আছে, সেই ধরনের আপনার ফ্যামিলি মেম্বারের কারো আপনার টিবি আছে, ইন দ্যাট কেস সেটা করতে পারবে। তারপরে হচ্ছে যে যদি এরকম হয় যে কারো এক্সরেতে অ্যাবনর্মালিটি থাকে, ওইটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এক্সরেতে অ্যাবনর্মালিটি অস্ট্রেলিয়াতে টিবি জিনিসটা ওরা খুব সিরিয়াসলি দেখে। ইন দ্যাট কেস আপনাকে যদি এই ধরনের হয় যে আপনাকে সে ধরেন আপনার লাঙে স্পট আছে, এটা আপনি আগে এক্সরেতে পাইছেন, ইন দ্যাট কেস আপনাকে সেটা কিন্তু ডিক্লেয়ার করতে হবে, এবং ডিক্লেয়ার করাটা বেটার, কারণ ইন দ্যাট কেস ওরা আপনাকে কিছু এডিশনাল টেস্ট দিয়ে চেক করবে ওয়েদার এটা টিবি সিমটম কিনা বা অন্য কোনো কিছু কিনা। অলরাইট, হ্যাঁ, দুইজন হাত তুলছিলেন, প্লিজ বলেন। অলরাইট, দেন হচ্ছে গিয়ে আপনাকে ডিক্লেয়ার করতে হবে আপনার ডিসঅর্ডার, ক্যান্সার, হার্ট ডিজিজ, হেপাটাইটিস বি, সি, মেল্টান ইলনেস, প্রেগনেন্সি, এগুলো যদি কিছু থাকে আপনাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে নাই। Does any applicant require ongoing medical care and need special equipment, technology or assistance from any daily life? ঠিক আছে, যদি আপনার সে ধরেন আপনি গেছেন, আপনার সাপোর্ট লাগে, হয়তো আপনি ঠিক মতো হাঁটতে পারেন না, অথবা আপনি ব্লাইন্ড, এই ক্ষেত্রে আপনার যেতে সমস্যা নাই, কিন্তু আপনার যদি স্পেশাল ইকুইপমেন্ট বা আপনি কানে কম শোনেন, ইন দ্যাট কেস আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে আপনার হিয়ারিং প্রবলেম আছে, আপনি হিয়ারিং ইউজ করেন, আপনার এই ইয়া আছে, এইটা করেন, এগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে এটা নাই, সো আমরা এটা নো দিয়ে গেলাম। দেন নেক্সট, ক্যারেক্টার ডিক্লারেশন। ঠিক আছে, এইখানে অনেক কিছু আছে। সোফার স্টুডেন্টের ক্ষেত্রে সবই নো, আমি এটা নো দিয়ে গেলাম, বাট আপনারা একটু পড়ে নিবেন। ইট ইজ ভেরি সিরিয়াস অফেন্স হয়ে যেতে পারে, কারণ হচ্ছে যদি এই ধরনের কোনো ইস্যু দ্বারা, যেমন প্রিভিয়াসলি আমাদের একটা কেস হয়েছিল, যে কেসটাতে স্টুডেন্ট যেটা হয়েছে যে সামহাউ সে পুলিশ ক্লিয়ারেন্স ম্যানেজ করছে, বা তার নামে 2টা মামলা ছিল, ইনক্লুডিং এ মার্ডার কেস। সো স্টুডেন্ট ইমিগ্রেশনে যাওয়ার পরে যে জিনিসটা হয়েছে যে ইমিগ্রেশনে ওকে আটকানো হয়েছে, এবং আটকে তাকে ওখান থেকে ফেরত পাঠানো হয়েছে। নট অনলি দ্যাট, ওর সিউই চেক করে ইউনিভার্সিটি থেকে ইনফর্ম করা হয়েছে ওর নামে ট্রাভেল রেস্ট্রিকশন আছে ডিউ টু দিস থিংস, এবং এই কারণে সে যেতে পারবে না। সো ইন দ্যাট কেস বি ভেরি কেয়ারফুল থাকবেন। যদি সাসপিশিয়াস কোনো কিছু হয়, আপনারা মনে করেন যে নো ইট ইজ নট, অনেক সময় আছে যেমন রিসেন্ট টাইমে হইতে পারে যে অনেক পলিটিক্যাল ইস্যুস থাকতে পারে, পলিটিক্যাল কারণে সে চলে যেতে পারে, কিন্তু তার ট্রাভেল রেস্ট্রিকশন আছে, প্রিভিয়াস মামলা থাকতে পারে, ইন দ্যাট কেস কেয়ারফুলি এগুলা হ্যান্ডেল করবেন। ওকে, সো আমাদের কেসে এগুলা সবই নো, এই কারণে আমি নো দিয়ে গেলাম। নেক্সট হচ্ছে স্টুডেন্ট ডিক্লারেশন। এইখানে কিছু স্টুডেন্ট ডিক্লারেশন আছে, কিছু লস আপনাকে পড়ে হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে। সো এগুলাতে আপনাকে সবই ইয়েস ডিক্লেয়ার করতে হবে, আপনি কোনোটা নো ডিক্লেয়ার করতে পারবেন না। ওকে, সো আপনাকে এগুলা সবগুলোর সাথে অ্যাগ্রি করতে হবে যে হ্যাঁ আমি এটা 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 আমি ইয়ে করব। তারপরে হচ্ছে যে এইখানেও হচ্ছে আপনার ডিক্লারেশন, আপনাকে সবই অ্যাগ্রি করতে হবে। আপনি যদি কোনোটা ডিসএগ্রি বা ওরকম কিছু করেন, এটার জন্য আপনার যথেষ্ট কারণ দেখাতে হবে। অলরাইট, যেমন এখানে আপনার বায়োমেট্রিক, ফেসিয়াল রিকগনিশন এগুলো রাখবে, এগুলোর সাথে আপনাকে ইয়ে করতে হবে, এবং সবার শেষে তো অস্ট্রেলিয়ার ভ্যালুস। ভাইয়া নাম্বার 3 মিস হয়েছে, নাম্বার 3 মিস হয়েছে, ওকে, কোনো সমস্যা নাই, এটা আমাকে ওয়ার্নিং দিবে যদি আমি মিস করে থাকি। ওকে, আর অস্ট্রেলিয়ান ভ্যালুস, ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং নাও এ ডেজ, ইট ইজ ভেরি যেটাকে বলবো যে আমি খুবই, একসময় এই অস্ট্রেলিয়ান ভ্যালুসটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা করতে হতো না, বাট নাও প্রচুর স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আসলে অস্ট্রেলিয়ার যে ভ্যালুসটা আছে সেই জিনিসটা বুঝে না, এই কারণে অনেক ধরনের সমস্যা হয়। আপনারা রিসেন্টলি দেখবেন যে অনেক কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কারণ হচ্ছে যে ঠিক মতো ড্রাইভিং না পারা সত্ত্বেও বাংলাদেশ থেকে
ড্রাইভিং লাইসেন্স নিয়ে গিয়ে ওখানে ট্রাফিক সিস্টেম বুঝে নাই, স্পিডিং লিমিট বুঝে নাই, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। গত 6 মাসে আমাদের প্রায় 3 জন বাংলাদেশি স্টুডেন্ট মারা গেছে, এর মধ্যে 2জন হচ্ছে চার্লস ডারউইনে স্টুডেন্ট ছিল, আর একজন খুব সম্ভবত এডিলেডে ছিল। সো এইসব ক্ষেত্রে স্টুডেন্টকে এই ভ্যালুজ এর ব্যাপারগুলা, যেমন এখানে লিঙ্ক দেওয়া আছে অস্ট্রেলিয়ান ভ্যালুজ স্টেটমেন্ট, লাইফ অস্ট্রেলিয়া বুকলেট, এই জিনিসগুলা স্টুডেন্টকে যদি আপনারা আগে থেকে অ্যাওয়ার করে দেন, ইট ইজ বেটার। একটা সময় ছিল ইট ইজ নট এত ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু ডে বাই ডে এই জিনিসটা ইনক্রিজ হচ্ছে। অনেক স্টুডেন্ট আছে ওখানে গিয়ে, স্পেশালি সিডনিতে, যারা সিডনি বেসে, অনেকে আছে বিভিন্ন ধরনের ক্রাইমের সাথেও জড়িয়ে গেছে। রিসেন্টলি আমি যখন অস্ট্রেলিয়া সিডনিতে গেলাম তখন আমি এই কিছু নিউজ পাইছি, এবং অনেকে কিন্তু এটা নিয়ে কমপ্লেন সুরে বলছে যে আপনাদের এই জিনিসগুলো এখন দেখা উচিত। সো কেয়ারফুল, কারণ হচ্ছে যে এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে, ইন দ্যাট কেস যেটা হবে যে ইন ফিউচারে ভিসা পেতে আমাদের অ্যাসেসমেন্ট লেভেল 1 এসব নিয়ে অনেক ঝামেলা হতে পারে। সো আমরা যদি এগুলা একটু কেয়ারফুলি ডিল করি, এনি সাসপিসিয়াস থিং যদি হয়, যদি এটা আমরা আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট বা এদের সাথে কারোর সাথে ডিসকাস করে নেই, যদি ফার্দার একটা ইন্টারোগেশন করা, ইট ইজ বেটার। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লিকেশনের টোটাল ইনপুট পার্টটা শেষ করে ফেলছি। এইটা হচ্ছে টোটাল রিভিউটা। সোফার আমরা একটু দেখতে দেখতে যাব। হ্যাঁ শালা, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে হেলথ ডিক্লারেশনস এর ওখানে একটা পয়েন্ট ছিল যে মেডিকেল কোনো কন্ডিশন লাইক হেপাটাইটিস অর প্রেগন্যান্সি, মেন্টাল ডিসঅর্ডার থাকলে কোনো মানে ওইটা ডিক্লেয়ার করতে হবে। তো সাপোজ একটা স্টুডেন্টের সাথে সাবসিকুয়েন্ট এন্ট্রান্টের হচ্ছে মানে ডিপেন্ডেন্ট সহ যাচ্ছে হচ্ছে ওর ওয়াইফকে নিয়ে, তো ওয়াইফের প্রেগনেন্ট সিচুয়েশন আছে, 2 মান্থস এর প্রেগন্যান্সি, সেক্ষেত্রে আমার ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করার পরে অ্যাডিশনাল কোনো ডকুমেন্ট কি দিতে হবে ডকুমেন্ট না, সেকশনে? আপনাকে কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট দিতে হবে না। ইউজুয়ালি প্রেগন্যান্সি কেসগুলোতে এক্সট্রাটা অ্যাভয়েড করা হয়। ওকে ওকে, এটা মেডিকেলের জন্য। হুম, থ্যাংক ইউ। ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মেডিকেল যে সাইটটা মানে যেখানে হচ্ছে আমাদের দিতে হচ্ছে যে আসলে তার কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, তো এইটা কি হচ্ছে গিয়ে ভিসা রিফিউজালে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে? ইউজুয়ালি করে না। ওকে, আর যদি হচ্ছে গিয়ে এমন হয় যে কোনো একটা স্টুডেন্টের হয়তো একটা মেডিকেল কন্ডিশন আছে বাট সে হয়তো আমাদেরকে জানায়নি, আমরা সেটা নো দিয়ে দিলাম, পরে কি কোনোভাবে এটা ধরা পড়বে? মানে কোনো কি এটা টেস্ট হয় এরপর? যে যেমন আপনি ধরেন মেডিকেলে ইউজুয়ালি টিবি টেস্টটা হবে, আপনার প্রেশার, আইসাইট, এগুলো চেক করে। এর বাইরে আসলে কোনো চেক গুলো হয় না। এটা আপনাকে সিম্পল ডিক্লারেশন দিতে হবে, এবং এটা নিয়ে আপনার এন্ট্রি করতে, একমাত্র টিবি বাদে আর কোনো কিছু নিয়ে এন্ট্রি করতে অস্ট্রেলিয়াতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, ভাইয়া অলরাইট আমার গাইস। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে ভাইয়া ভিসা অ্যাপ্লিকেশনে কি জিএস স্টেটমেন্ট প্লাস হচ্ছে এসওপি আপনি যে বলেছিলেন ডিটেইলড একটা এসওপি দিতে হয়, তো এটা যদি ভাইয়া একটু ক্লিয়ার করতেন যে জিএস প্লাস এসওপি দুইটাই কি লাগে? হ্যাঁ, আমরা যে জিনিসটা হচ্ছে কি, রিসেন্টলি আপনারা হয়তো দেখছেন বা শুনে থাকবেন যে রিফিউজাল রেটটা বেড়ে গেছে। ঠিক আছে, 2 মাস আগেও আমরা আসলে শুধু জিএস স্টেটমেন্টটাই পিডিএফ করে দিয়ে দিতাম, কিন্তু আমরা এখন বলবো একটা ডিটেলস এসওপি 2001 এর মধ্যে একটা এসওপি দিয়ে দেওয়াটা ভালো ভালো। সো এই কেসের ক্ষেত্রে ওই এসওপিটা ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, আমি বলবো ইট ইজ বেটার, কারণ হচ্ছে যে আপনি 150 ওয়ার্ডের মধ্যে অনেক কিছু আসলে ডিটেলস করতে পারবেন না, কিন্তু আপনি যখন একটা এসওপি দিয়ে দিবেন অবশ্যই সেটা তারা পড়ে দেখবে। সো এখানে যদি আপনি ডিটেলস আরো দিয়ে দেন সুন্দর করে, উইচ ইজ বেটার। ভাইয়া ওকে, ভাইয়া আমার 2001 একটা এর কোশ্চেন ছিল। এসওপিটা কি সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই? হ্যাঁ, সব ইউনিভার্সিটির ক্ষেত্রে। আপনার ইউনিভার্সিটি আপনার কাছে ওটা চাবে না, ওরা শুধু জিএস স্টেটমেন্ট চাবে, কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সময় 2000টা দিয়ে দিতে জন্য আমি আপনাদেরকে অ্যাডভাইস করব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমার জি, একটা কোয়েশ্চেন ছিল যে হুম, আমরা যে জিএস স্টেটমেন্ট যে আনসার গুলো দিয়েছি 150 ওয়ার্ডের মধ্যে যেগুলা, এই সব আনসার মিলিয়ে কি আমরা মেইন একটা এসওপি লিখবো যেটা আমরা পরবর্তী সাবমিট করতে হবে জি জি এসওপিতে? জি 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 জাস্ট আপনার ইলাবোরেট যে ভার্সন হবে, রাইট? 11 ভার্সন, কিন্তু আপনি খেয়াল রাখবেন যাতে মিসলিড না হয়। আপনি জিএস স্টেটমেন্টে যেটা লিখছেন সেটাই সেম যেন সেম কন্ডিশন ইলাবোরেট থাকে। হয়, অন্য কিছু যেন না হয়। আপনি জিএস স্টেটমেন্টে লিখলেন আপনার 2 ভাই, আপনি বড়টাতে লিখলেন আপনার 3 ভাই, এই ধরনের ঘটনা যেন না ঘটে। হ্যাঁ, ইট ইজ জাস্ট এন এক্সাম্পল। থ্যাংক ইউ। ওকে, ভাই জিএস ক্লিয়ারের আগে যখন ছিল যে জিএস ক্লিয়ারেন্স এর জন্য আমরা হচ্ছে অনেক ইলাবোরেট করে এসওপি গুলো লিখতাম, মানে ফ্যামিলির সাথে অ্যালাইন করে যে সে কি কারণে দেশে ফিরে আসবে এবং অনেক রেফারেন্স অ্যাড করতাম।
সো হ্যাঁ এই ক্ষেত্রেও কি সেম ভাবেই আমরা যখন এসওপিটা মানে বড় এসওপিটা যখন বানাবো তখন কি এই জিনিসগুলো রেফারেন্স সহ অ্যাড করবো, মানে আমি ইভেন আপনি জিএস যে লিখবেন, আপনি জিএস এ লিখলেন যে আপনার এখানে বিডি জবস থেকে আপনি পাইছেন এই জায়গায় আপনি এখান থেকে এত টাকার রেঞ্জের জব পেতে পারেন, আপনি তখন যেটা করবেন একটা সাপোর্টিং জিএস স্টেটমেন্ট নামে একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করবেন, ওখানে সব স্ক্রিনশট গুলা বা লিঙ্ক গুলা দিয়ে দিবেন, ঠিক আছে? জি জি এটাই বললাম ভাইয়া, যে তার মানে হচ্ছে আমরা আগে যেভাবে রেফারেন্স গুলো অ্যাড করতাম এবং সবকিছু দেখাতাম যে বাংলাদেশে ফিরে আসার তার জন্য যে জব ডিমান্ড প্লাস যে ফ্যামিলির যে টাইনেসটা, সো এইগুলো সবকিছু রেফারেন্স দিয়ে তারপর আমি হচ্ছে বড় এক্স্যাক্টলি এসওপিটা এক্স্যাক্টলি বানাবো, তাই তো? জি ওকে, জি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া একটা একটা ছোট কোয়েশ্চেন ছিল। কোশ্চেন করবো। হুম সেটা হচ্ছে ড্রাফটিং এর সময় সাপোজ কোনো একটা ছোট্ট একটা ভুল হয়ে গেল, এইভাবে ভিসাটা সাবমিশন হয়ে গেল, সাবমিশন দেন ওটা বায়োমেট্রিকের আপনাকে আগে ওটা দিয়ে। ওটা ওটা আপনাকে আমি দেখাবো কখন ওকে করতে হয়, ঠিক আছে? ওকে এটার ঠিক আলাদা একটা আছে। অপশন আছে, আপনার যদি কোনো কারেকশন দিতে হয় বা সে ধরেন হ্যাঁ আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনের সময় সেটা জানেন না, কিন্তু পরবর্তীতে বললে আমার এটা আছে, ইন দ্যাট কেস আপনি ওটা আপডেট করতে পারেন, কোনো সমস্যা নেই। বা ওকে এমন হলে আপনি যে পাসপোর্টটা দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করছেন ওই পাসপোর্টটা হারিয়ে গিয়েছে কিন্তু ভিসা এখনো পাননি, ইন দ্যাট কেস আপনি নতুন পাসপোর্ট আপডেট করতে পারবেন। সিইউ ঠিক আছে ভিসা ক্লাস শুরু হওয়ার আগে আপনি ভিসা পাননি, সিইউ আপডেট হয়েছে, আপনি সিইউ আপডেটটা ওখানে দিতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া আচ্ছা তা আমার একটা যে কোয়েশ্চেন ছিল। কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আপনি বলছিলেন যে লাস্ট এডুকেশনটা মেনশন করার জন্য, ধরুন কেউ যদি সেকেন্ড মাস্টার্সে যায় তাহলে কি তার ব্যাচেলর এন্ড মাস্টার্স দুটোই অ্যাড করব না শুধু বেটার মাস্টার্স? বেটার বেটার ব্যাচেলার অ্যাড করে দেওয়া, আচ্ছা ঠিক আছে? থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, জি ফিনান্সিয়াল এফিডেভিটে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট ব্যালেন্সটা আপনার যখন ভিসা সাবমিশন হয় তখন চেঞ্জ হয়, তখন কি নতুন করে ফিনান্সিয়াল এফিডেভিট করে দেওয়া লাগবে নাকি পূর্বেরটাই দিতে পারবে? না, তাহলে তো আপনি মিসলিড করতেছেন, আপনি আগের যেটাতে দেখালেন আপনার ব্যালেন্স ছিল ধরেন 5 লাখ, এখন আছে 2 লাখ, তো আপনার এটা তো চেঞ্জ করে দেওয়াটাই বেটার, ঠিক আছে? ভাইয়া এক্সকিউজ মি। হ্যালো জি আচ্ছা ভাইয়া, ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটের একবার ফাইনাল স্টেপ পেমেন্টের ঠিক আগে আমরা যেভাবে হচ্ছে ইউকের ভিসা অ্যাপ্লিকেশন পুরো ফাইল পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি, এভাবে কোন সিস্টেম আছে পুরো ফাইল ডাউনলোড করা আপনি যাতে হচ্ছে? আপনি আপনি সাবমিট করার আগ পর্যন্ত পারবেন, সাবমিটের পর আর পারবেন না। গট ইট, মানে সাবমিট করার আগে পর্যন্ত আমি ডাউনলোড দিতে পারবো জি এক জি পিডিএফ জি এর সব? জি 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 কিন্তু আপনি যখন পেমেন্ট করে ফেলবেন দ্যাট ইজ ফাইনালাইজ, তারপরে আপনি আর ওখানে শুধু ডকুমেন্টস অ্যাড করতে পারবেন। অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার সুবিধা হচ্ছে যে আপনি পরবর্তীতে অনেক ডকুমেন্টস অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, কোনো কিছু বাদ দিতে পারবেন না বা ডাউনলোড করতে পারবেন না। আচ্ছা এখন হচ্ছে যে ভাইয়া হ্যাঁ ভিসা বায়োমেট্রিক অ্যাপ্লিকেশনে হওয়ার আগে ডাউনলোড যে পারবো? সময়। জি হ্যালো জি ভাইয়া শুনতেছেন? জি শুনতেছি। ভাইয়া ওই যে বায়োমেট্রিক দেওয়ার আগে কি আমার কোনো ইনফরমেশন কি এডিট করা পসিবল? বায়োমেট্রিকটা আপনি কোনো কিছু ওই যে আপনি ইনফরমেশন আপডেট করতে পারবেন কিন্তু কোনো কিছু এডিট করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা ভিসা হিস্টোরি যদি অ্যাড করতে চাই তাহলে? ভিসা স্টোরি হ্যাঁ, আপনি তখন ওই যে ইনফরমেশন অ্যাডে গিয়ে এটা করতে পারবেন। আচ্ছা তাহলে আমি কারণ ভিসা ভিসা পেমেন্ট হয়ে গেলে দেন আমি বায়োমেট্রিক হওয়ার আগে আমি এডিট করতে চাচ্ছিলাম আর কি, এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। বায়োমেট্রিক হওয়ার আগে আপনি বায়োমেট্রিক করার পরেও করতে পারবেন ভিসার জিনিস আচ্ছা ওকে আপডেট, ঠিক আছে? ওকে অস্ট্রেলিয়া ওকে ভিসাতে এই একটা সুবিধা আছে, আপনি যে কোনো সময় ডকুমেন্টস আপলোড করতে পারবেন নতুন, ওকে ঠিক ওকে আছে? এটা কোনো রেস্ট্রিকশন নাই। অলরাইট, থ্যাংক সো থ্যাংক এই ইউ। জিনিসটা যেটা হচ্ছে এটা টোটাল আমরা যেটা ফিল আপ করে আসছি, এটা রিভিউটা হচ্ছে এটা যা যা আমি ফিল আপ করছি সবকিছু এখানে আসছে। অলরাইট, সো এখানে আমি আমার ভাইয়া যা আমার যা একটা কোশ্চেন ছিল। জি ভাই আমার কোশ্চেনটা ছিল ধরেন পাসপোর্টের নামের সাথে সার্টিফিকেটের নামের মিল নেই, সেক্ষেত্রে যদি আমি এফিডেভিট করি, এই এফিডেভিটের ডকুমেন্ট আমি কোথায় সাবমিশন করব, কোন কোন প্লেসে আমি দিব? ভাই আমি এখন ওই জায়গাতে যাই নাই, আপনি একটু ওয়েট করেন, ওকে আমি ওকে দেখাচ্ছি। ওকে ভাইয়া ভাইয়া একটা আমাকে প্রশ্ন ছিল। এক মিনিট একটু সময় দিতেন, আমি জাস্ট একটা ইনফরমেশন অ্যাড করতাম, যেটা জিজ্ঞেস করেছেন সবাই, যে হচ্ছে ডকুমেন্ট আপলোড করার পরে বা বায়োমেট্রিকের আগে কি আমরা ডকুমেন্ট বা ভিসা ফর্ম চেঞ্জ করতে পারবো নাকি? এখানে একটা জিনিস বলি, ওয়ান্স উই সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, আমরা এখন যেভাবে ব্রিফলি বা যেভাবে আমরা একদম থরলি স্টেপ বাই স্টেপ ডকুমেন্ট বা ইনফরমেশন চেঞ্জ করতে পারছি,
সেটা কিন্তু যখন আমরা ভিসাটা সাবমিট করব, আপনি এভাবে আর লাইন বাই লাইন কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। দেয়ার উইল বি অ্যান অপশন আপডেট ইনফরমেশন। আপনারা আপডেট ইনফরমেশনে গিয়ে আপনাদের ইনফরমেশনটা আপডেট করতে পারবেন, এবং সে জায়গায় অনেক ক্ষেত্রে আপনি কোন ইনফরমেশনটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি আগে কি প্রোভাইড করেছিলেন সেটা দিতে হবে, এবং এখন আর কেন ওটা অ্যাপ্লিকেবল না সেটারও এক্সপ্লেনেশন দিতে হবে। দ্যাটস হাউ ইউ ক্যান আপডেট। আপনি কিন্তু আর এডিট করতে পারছেন না, আপনি অলওয়েজ অ্যাপ্লিকেশনটা আপডেট করতে পারছেন। দ্যাটস অল। থ্যাংক ইউ। অলরাইট, একটা প্রশ্ন ছিল আমার। জি একটা কোশ্চেন প্লিজ। ছিল। ওকে ভাই, ওয়ান যেটা বাই ওয়ান, হচ্ছে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। জি যেটা হচ্ছে আমি প্রথম দিকে একটু মিস করছিলাম একদম শুরুর দিকটা। আমার প্রশ্নটা হচ্ছে যে ভিসা সাবমিশনের ক্ষেত্রে ইমি অ্যাকাউন্ট কি এজেন্সির নামে বা এজেন্সির কারো নামেই থাকতে হবে, নাকি স্টুডেন্টের নামে খুললেও কোনো সমস্যা হবে না? মানে স্টুডেন্টের নামে এক্স্যাক্টলি খুললেও কোনো সমস্যা কোনটা? নেই, স্টুডেন্টের নামে খুললেও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি সেক্ষেত্রে কোনো জানতে সমস্যা চাচ্ছিলাম, মানে রিজেকশন বা রিফিউজাল এরকম অপশন আসবে কিনা, না নাকি না, এজেন্সির নামেই খুলতে হবে? টিল ডেট আমরা এই সেমিস্টারের আগ পর্যন্ত আমরা আসলে স্টুডেন্টের নামে ইমি অ্যাকাউন্টটা অ্যালাউ করেছি, কিন্তু এখন যেটা হয়েছে যে কিছু কিছু ইউনিভার্সিটি, যেটা আমি আগে বললাম যে সিকিউ হচ্ছে গিয়ে আমাদেরকে সরাসরি এই ইনস্ট্রাকশন দিয়ে দিছে অবশ্যই যেন আমাদের নামে এটা যায়। ওকে, সো স্টিল আপনি স্টুডেন্টের ইমি অ্যাকাউন্ট থেকে করেন, আমাদের 956C এবং আমাদের এজেন্ট ডিক্লারেশনটা দিতেই হবে আপনাকে, সিকিউর ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে না করলেও হবে। আচ্ছা, আই মিন স্টুডেন্টের নামেও যদি ইমি অ্যাকাউন্ট খুলি, সেক্ষেত্রে এজেন্টের নামে আমরা জিএসপি নামটা দিলেই হবে, সিটি জি হোক বা অন্য কোনো ইউনিভার্সিটি হোক, সেটা জিএসপি নামটা দিলেই হবে। জি জি, এবং ওকে আপনাকে ওকে, 956 এ এটা দিতে হবে। অলরাইট গাইস, আচ্ছা এই হচ্ছে কি আচ্ছা টোটাল। ভাই, জি আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্টের ইউএস এর ভিসা রিজেক্ট হয়েছে, হ্যাঁ, সেটা জানানো হয়নি, আর এখন নতুন অস্ট্রেলিয়ার ভিসা অলরেডি সাবমিট করা হয়ে গেছে। তো এটা কি কোনো মানে এটার কি কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে, বা এটা কি আপনি কোনো, এখনই ওটা আপডেট করে দেন। এটা এখনই আপডেট করে দিতে হবে? আপনি ওর ইয়াতে ঢোকার পরে ইনফরমেশন আপডেট একটা উপরে একটা অপশন পাবেন, ওখানে গিয়ে এটা আপডেট করে দেন। আচ্ছা, ঠিক আছে, ভাইয়া অলরাইট আমার গাইস। একটা কোশ্চেন আছে। বলেন। ভাইয়া ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি বলেন, আমি শুনতেছি। ফ্যামিলি মেম্বার বা অন্য কেউ অস্ট্রেলিয়াতে আছে কিনা, তাই তো? তো আমার যদি কোনো সিবলিং এরকম অস্ট্রেলিয়াতে থাকে, পড়াশোনা করে, বা কেউ যদি পিএসডব্লিউ স্টেজে থাকে, বা কেউ যদি সিটিজেনও হয়ে যায়, তাহলে কি এটা আমার ভিসার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলবে? না, ফেলবে না। ঠিক আছে, এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। অলরাইট, সো অল ডাটা আমরা ইনপুট করে ফেলছি। আমি ইন দ্য মিন টাইম আপনাদের সাথে কথা বলতে বলতে সব চেক করছি, উইচ ইজ কারেক্ট। এখন আমরা নেক্সট স্টেজে যাব। নেক্সট স্টেজটা হচ্ছে গিয়ে ডকুমেন্ট আপডেট। ওকে ঠিক আছে, অলরাইট। যদি ইন দ্য মিন টাইম অন্য কিছু থাকে, সো এইখানে আপনি দেখেন 4টা পার্ট আছে। 4টা পার্টের মধ্যে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এইখানে আমরা যে জিনিসটা আপলোড করব সেটা হচ্ছে গিয়ে সিইউ সার্টিফিকেটটা, যেহেতু এটা ইনস্টিটিউট থেকে কেনা হয়েছে, কেনার কারণে হচ্ছে আমরা সিইউ সার্টিফিকেটটা পাইনি, আমরা মানে ইন্স্যুরেন্সের সার্টিফিকেটটা পাইনি, আমরা এখানে এভিডেন্স হিসেবে সিইউটা আপলোড করে দিব। সো প্রথমেই আপনারা অলওয়েজ খেয়াল রাখবেন, এখানে আপনি যখন যেই ডকুমেন্টস আপলোড করবেন, এটা কোনো কিছু আপনাকে হোয়াট টাইপস অফ ডকুমেন্টস আপনি আপলোড করতেছেন সেটা হচ্ছে আপনাকে এখানে ইন্ডিকেট করে দিতে হবে। সেই ম্যাচ আপনি যখন পোর্টালে আমাদের ডকুমেন্ট আপলোড করেন, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হয় এরকম। সো এখানে ফার্স্টে হচ্ছে গিয়ে আমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে সার্টিফিকেট আর একটা হচ্ছে আদার্স। যেটা আমার কাছে সার্টিফিকেট নাই, আমি আদার্সে যাব। এখানে আমি লিখে দিব সিইউ সার্টিফিকেট, যে জিনিসটা আমি আপলোড করতেছি। এখন আমি এটা চুজ করব হচ্ছে ডাউনলোড আনিশা অ্যাপ্লিকেন্ট সিইউ সার্টিফিকেট। অলরাইট, সিইউ সার্টিফিকেট আমি আপলোড করলাম। এখন আপলোড করার পরে আপলোড করাই শেষ না, আপনাকে এটাকে অ্যাটাচ করতে হবে। অলরাইট, এটা অ্যাটাচ হয় নাই, তার রিজন হচ্ছে গিয়ে সিইউ সার্টিফিকেট যে পিডিএফটা দিছে সেটা এনক্রিপ্টেড। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এটাকে একটা জেপিজি ফরম্যাটে নিয়ে যেতে হবে।
জেপিজি ফরম্যাটে আপনি পিডিএফ টু জিপিজিতে গেলাম, এখানে গিয়ে আমি সি সার্টিফিকেটটা দিলাম, দিয়ে এটাকে জেপিজিতে কনভার্ট করে দিলাম। ওকে, সো জেপিজিতে যখন এটা কনভার্ট হয়ে এটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটাকে একটু রিনেম করব, সিওই সার্টিফিকেট লিখলাম। এখন আমি এই জিনিসটাকে এখানে আবার এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি এখানে আবার ডাউনলোডে গিয়ে সি সার্টিফিকেট এখন আপলোড করে দিলে আই হোপ এটা আর কোনো সমস্যা হবে না। ওকে, এটা অ্যাটাচ হয়ে গেছে। নাও আমি আসবো আইডেন্টিটি ডকুমেন্টসে। আইডেন্টিটি ডকুমেন্টসে আমি যে ডকুমেন্টস গুলো আপলোড করবো, এটা হচ্ছে স্টুডেন্টের কারেন্ট পাসপোর্ট, ওর যে প্রিভিয়াস পাসপোর্ট আর ট্রাভেল হিস্টোরি আর বার্থ সার্টিফিকেট। দিস আর দ্য আইডেন্টিটি ডকুমেন্টস। সো আমি এই ডকুমেন্টস গুলো আপলোড করবো। আমি প্রথমে গেলাম পাসপোর্টে। পাসপোর্টে যাওয়ার পরে আমি এখানে ইন্ডিকেশন দিব আমি কারেন্ট পাসপোর্ট আপলোড করতেছি। তো আমি চাই, যাওয়ার পরে অ্যাপ্লিক্যান্ট আর ওর পাসপোর্ট আমি এখানে আপলোড করে দিলাম। নাও আমি যে হ্যাঁ বলেন। হ্যাঁ, একটু একটা যদি কারো পাসপোর্ট হারায় যায়, তো আমরা কি পাসপোর্ট হারিয়ে গেলে আমরা এখানে জিডি করি, আমাদের কি সেই জিডি কপিটা দিতে হবে, হিন্দিতে নাকি না দিলে চলবে? না, দিতে হবে না। ঠিক আছে, ঠিক আছে ভাই। ভাইয়া বার্থ সার্টিফিকেট অ্যাড না করে এনআইডিটা অ্যাড করলে কোনো ইস্যু হবে? না, কোনো ইস্যু নাই। হ্যাঁ, ইমিগ্রেশন কি ইউনিভার্সিটির সাথে ক্রস চেক করে এভরিথিং? করতেও পারে। ভাইয়া পাসপোর্ট কি ফুল পাসপোর্টে স্ক্যান কপি দিতে হবে নাকি না, যদি ট্রাভেল হিস্টরি না থাকে? অল হিস্টোরি মানে ইউজ পেজ, যদি কোনো ইউজ পেজ না থাকে তাহলে 2-3 পাতা, প্রথম 2-3 পাতা ইয়ে করে দিয়ে দিবেন। ঠিক আছে, ইউজুয়ালি নিয়ম হচ্ছে অল ইউজ পেজ গুলো আপনাকে দিতে হবে। ঠিক আছে, ইন্ডিয়া এবং মালয়েশিয়া বা এসব জায়গা থেকে যদি ট্যুরিস্টের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে? আবার বলেন ভাইয়া। হ্যাঁ, ইন্ডিয়া অথবা মালয়েশিয়া এইসব জায়গা থেকে যদি টুরিস্ট ভিসাতে রিজেকশন হয়, সেক্ষেত্রে কি ভিসার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে? আমি যতটুকু জানি অস্ট্রেলিয়ার ভিসা রিজেকশন কোনো ইম্প্যাক্ট পড়ে। ভাইয়া ভিসার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি ধরেন রিসেন্টলি ইউএসএ থেকে আপনি ভিসা রিফিউজ হয়েছেন, ঠিক আছে, সো আপনার এই 2 মাসের মধ্যে আসলে সার্কামস্টেন্স কি কি চেঞ্জ হয়েছে এটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, সো আপনার সার্কামস্টেন্স যদি চেঞ্জ হয় তাহলে আর কোনো সমস্যা হবে না। বাট ইন্ডিয়া ছোট ছোট কান্ট্রি, এগুলা কোনো ওরা ইয়ে করে না। ওকে, বাট আপনি যেসব দেশে আপনাকে ডিটেলস রিফিউজাল লেটার দেয়, যেমন ইউকে তে দেয়, তারপরে হচ্ছে কানাডাতে দেয় বা নিউজিল্যান্ডে দেয়, ইন দ্যাট কেস হচ্ছে যে আপনাকে তো রিফিউজাল লেটারটা দিতে হবে তাদেরকে। ওরা দেখবে যে ওটার সাথে মিলে আপনার কারেন্ট সার্কামস্টেন্সে কি কি চেঞ্জ আসছে। ঠিক আছে, জি জি জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। দেখছে ভাই, আমি 1 বাই 1 এটা করতে থাকবো। আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন গুলো করতে থাকেন, ঠিক আছে? কারণ ভাইয়া 956 এর ফর্মটা কি সাবমিট করা ম্যান্ডেটরি যদি স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল সাবমিট করে? ইন্ডিভিজুয়ালে ভাই কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি ইয়ে করেন, এটাকে বলা হয় কি, আপনি যদি এজেন্ট আমি ইউজ করি, যেমন এটাতে আমরা এজেন্ট ইউজ করছি ম্যান্ডেটরি, কারণ এটা ম্যান্ডেটরি ফি। আপনার এইখানে যে 956 এটা আপনাকে দিতেই হবে। ওকে, ঠিক আছে। ভাইয়া ভিসা যদি সাবমিট হয়ে যায়, বায়োমেট্রিক হয়ে যায়, এরপরে কি ডকুমেন্টস আপডেট করা যাবে, লাইক এসওপি বা অবশ্যই যাবে, হচ্ছে? অবশ্যই যাবে ভাই, অবশ্যই যাবে। আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল ভাই, আপনার পেমেন্টটা কোন সময় করতে হয়? এই যে সব ডকুমেন্টস যখন আপনার সাবমিট হয়ে যাবে তারপরে। মানে এটা কি সাবমিশনের পরে ইউনিভার্সিটি পেমেন্ট করতে হবে? ইউনিভার্সিটিকে পেমেন্ট না, আপনাকে এখানেই পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্ট করতে হবে?
জি, না না, আমি পেমেন্ট বলতে ইউনিভার্সিটি পেমেন্টের কথা বলতেছি। ইউনিভার্সিটি পেমেন্ট আপনাকে আগেই করতে হয়। আপনি এক ইউনিভার্সিটি পেমেন্ট সেমেস্টারে। এক সেমিস্টার বা আপনার যেটা ইন্ডিকেশন থাকবে, কিছু ইউনিভার্সিটি এখন 2 সেমিস্টার হবে, তো আপনাকে ওইটা করে দেন সিইউটা নিতে হবে, সিইউ সার্টিফিকেট। সেই সার্টিফিকেট পেমেন্ট ছাড়া হবে না, এই তো? জি। আচ্ছা, থ্যাংকস। ভাইয়া কিছু ইউনিভার্সিটি থাকে যারা ভিসা রিজেকশন নেয় না, তো অনেকে অনেকে যদি মনে করেন তখন এটা বললো না, তারপর আমরা সিওই এনে ফেললাম, তারপর এটা রিভিল করলো ভিসার টাইমে, কি তখন আমি দিতে পারবো যে হ্যাঁ ও রিজেকশন আছে, বাট ইউনিভার্সিটি ছিল না? ওই ধরনের কি কোনো প্রবলেম ক্রিয়েট হবে এই তখন আপনি কেসগুলোতে? ভিসাতে দিয়ে দিবেন, ভিসাতে দিয়ে ওকে, দিবেন, ঠিক আছে। তাহলে আর প্রবলেম হবে না, রাইট? বাট যে জিনিসটা হচ্ছে, সেই ধরেন একটা স্টুডেন্ট এখানে এক জায়গায় অ্যাপ্লিকেশন করছে, আপনি ইন দ্য মিন টাইম ওর প্রসেস শেষ করে আপনারা আসা যাওয়া করে মশারিগুলো ঢুকাইছেন, ঠিক আছে, আপনি এই প্রসেস চলাকালীন সময়ে ওর ভিসা রিফিউজাল হচ্ছে, এটা সরাসরি ইউনিভার্সিটিকে জানানোটা ভালো। কারণ হচ্ছে যে আপনি যদি ইউনিভার্সিটিকে না জানান, ইন দ্যাট কেস হচ্ছে যে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, যদি রিফিউজাল হয় এবং রিফিউজালে যদি ইন্ডিকেট থাকে যে আপনার এই ভিসা রিফিউজালটা ছিল, ইন দ্যাট কেস ওর রিফান্ড আটকে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে অলরাইট, অলরাইট গাইস, এখন যে জিনিসটা হচ্ছে ফর্ম 956 এ ওইটা একটু যদি বুঝিয়ে বলতেন। কোনটা ভাইয়া? ফর্ম 956 এ ফর্ম 956 হচ্ছে আপনি ধরেন আপনার মাস্টার ওজন হচ্ছে এখন গ্লোবাল স্টাডি পার্টনার, রাইট? সো আপনি যদি গ্লোবাল স্টাডি পার্টনারকে অথরাইজ করেন যে কমিউনিকেশন করার জন্য, ইন দ্যাট কেস আপনাকে অথরাইজ ডিক্লারেশন হিসেবে 956টা দিতে হয়। কিন্তু আপনি যদি স্টুডেন্ট ফাইল থেকে মানে স্টুডেন্টের ইমেল অ্যাকাউন্ট থেকে করেন, ওখানে যদি আপনি নো দিয়ে যান যে না স্টুডেন্টের কোনো কমিউনিকেশন অথরিটি দেওয়া দরকার নাই, ইন দ্যাট কেস আপনাকে 956 এ এটা দিতে হবে না। বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। ওকে গাইজ, এখন নো মোর কোশ্চেনস। এখন আপনারা এই জায়গাটা ভালো করে দেখবেন। এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছেন এগুলো ভেরি বেসিক ডকুমেন্টস। হেলথ ইন্স্যুরেন্সের ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি সার্টিফিকেট না থাকে আপনি সিভি আপলোড করে দিলে হচ্ছে। আইডেন্টিটিতে আপনাকে কারেন্ট পাসপোর্ট, এক্সপায়ার্ড পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট এইগুলো আপলোড করতে হবে। যদি আপনি অথরিটি ইউজ করেন 956 আপলোড করতে হবে। এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখন হচ্ছে জিএস পার্ট। জিএস পার্টে আমরা কি কি আপলোড করব? জিএস পার্টে আসলে আমরা সবই আপলোড করবো এখানে। সো এইখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি দেখেন এখানে, সেটা হচ্ছে যে দুইটা অপশন আছে, লেটার অফ স্টেটমেন্ট, আদার স্পেসিফিক। ওকে, সো প্রথমে হচ্ছে গিয়ে আমরা ওই যে বললাম যে আমরা এখন থেকে একটা 2000 ওয়ার্ডের আর এসওপিও আপলোড করব। আমরা এই জিনিসটা এই জায়গাটাতে আপলোড করব, স্টেটমেন্ট অফ পারপাস। সো এইটা অলরেডি আমাদের কাছে আছে। এই জিনিসটা আমরা আপলোড করব এখানে। সো এটা অ্যারাউন্ড 2000 থেকে একটু বেশি ছিল, বাট কোনো সমস্যা নাই। নাও আমরা এখানে অল কিছু আপলোড করব, সবকিছু এখানে জিএস এর জন্য যা যা আমরা করছি সব আপলোড করব। সো ফার্স্ট স্টেজে আমরা স্টুডেন্টের ডকুমেন্টস গুলো আপলোড করব। আদার্সে গিয়ে স্টুডেন্টের ডকুমেন্টস কি, প্রথমে আমরা এখানে একাডেমিক অ্যাড করব, একাডেমিক ডকুমেন্টস। সো একাডেমিক ডকুমেন্টস এর বেস্ট হচ্ছে গিয়ে আপনি সব ডকুমেন্টস এসএসসি যত সার্টিফিকেট আছে ওয়ান সিঙ্গেল পিডিএফ এ নিয়ে আসবেন। এবং মনে রাখবেন আপনার সাইজ 4.8 এমবির বেশি হলে এটা আপনাকে নোটিফাই করবে যে ও আপলোড নিবে না। সো চেষ্টা করবেন যে এটা এর মধ্যে নিয়ে আসতে। ওকে, আপনি টোটাল এই আপলোডের জায়গায় 60টা ডকুমেন্টস আপলোড করতে পারবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টস 4.8 এমবির বেশি হওয়া যাবে না। ক্লিয়ার? অলরাইট, দেন অ্যাটাচ। দেন আমরা এরপরে ওর যেটা আপলোড করব সেটা হচ্ছে ওর আইএলটিএস এর সার্টিফিকেটটা, আইএলটিএস সার্টিফিকেট। তো আইএলটিএস সার্টিফিকেট আমরা এখানে আপলোড করে দেই। আইএলটিএস সার্টিফিকেট আপলোড করা শেষ। এখন যেটা করব আমরা ওর গ্যাপ এক্সপ্লেনেশন দেওয়া আছে এখানে সুন্দর করে, এই গ্যাপ এক্সপ্লেনেশনটা এখানে আপলোড করবো। প্রথমে মনে রাখবেন স্টুডেন্টের সব ডকুমেন্টস আমরা এখানে আপলোড করব, দেন বাদ বাকি সবগুলা। তারপরে হচ্ছে ও
ভাইয়া আমরা গ্যাপ এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কোনো স্টুডেন্টের যদি কন্টিনিউশন থাকে তো ওই ট্রান্সক্রিপ্টটা কি গ্যাপ এক্সপ্লেনেশনে দিব না অল একাডেমিক সার্টিফিকেটে দিব? গ্যাপ এক্সপ্লেনেশনে, ঠিক আছে? অলরাইট, এটা দেওয়া হলো। দেন হচ্ছে ওর আর একটা ডকুমেন্টস, জাস্ট গিভ মি আ মোমেন্ট। ওকে, এখন আমরা আরেকটা ডকুমেন্টস এখানে আপলোড করব, সেটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস অফ জিএস স্টেটমেন্ট। এখানে যে জিনিসটা হয়েছে, আমরা এখানে কিছু ডকুমেন্টস লিঙ্ক করে দিছি, যেটা ইউজ করা হয়েছে এই লিঙ্কগুলা করে দিছি আমরা। এই যে লিঙ্কগুলা এখানে দিয়ে আমরা এখানে আপলোড করে দিলাম। অলরাইট, সো স্টুডেন্টের মোটামুটি সব ডকুমেন্টস আমরা এখানে আপলোড করছি। ওর এসওপি, একটা ডিটেলস এসওপি, একাডেমিক, আইটিএস, গ্যাপ এক্সপ্লেনেশন, সাপোর্টিং লিঙ্ক অফ জিএস স্টেটমেন্ট আমরা এখানে আপলোড করে দিছি। নাও ভাইয়া এক সেকেন্ড একটু ডিস্টার্ব করবো। সাপোর্টিং লিঙ্ক ফর জিএস স্টেটমেন্ট কি আমরা যে জব তারপর মানে যে সকল পেজ থেকে হচ্ছে রিসার্চ করে হচ্ছে এক্স্যাক্টলি, আপনি স্টুডেন্ট যে জিএস রিসার্চ লিখেছেন? করছেন ওই জিনিসগুলো আপনি একটা ওয়ান সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে নিয়ে সেটা পিডিএফ করে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে নাও স্টুডেন্ট পার্ট শেষ হলো, এখন আমরা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল পার্টে যাব। ফাইন্যান্সিয়াল পার্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নাম্বার 1 আমরা আদারেই ইউজ করব। এখন এইখানে আমরা লিখবো কি কি ডকুমেন্টস এখানে আমরা আপলোড করতেছি। প্রথমে আবার সবসময় খেয়াল রাখবেন যখন আপনি আপলোড করবেন অল কাইন্ডস অফ ব্যাংক স্টেটমেন্ট আগে আপলোড করুন। যেমন এই স্টুডেন্টের ক্ষেত্রে ওর বাবা সেভিংস আছে, ফিক্সড ডিপোজিট আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে, এফডিআর ডিপিএইচ আছে, এই সবগুলো আমরা আপলোড করব। তারপর আমার মায়ের নামে কিছু ডকুমেন্টস আছে, এগুলো আপলোড করব, ঠিক আছে? সো প্রথমে অল কাইন্ডস অফ ব্যাংক স্টেটমেন্ট আমরা আপলোড করব। সো এখানে আমরা শুরু করলাম প্রথমে ফিক্সড ডিপোজিট ফাদার। ওকে, সো প্রথমে আমরা ফিক্সড ডিপোজিট অ্যাড করলাম। দেন আমরা হচ্ছে সেভিংস, প্রথমে হচ্ছে ওর বাবার যে দুইটা ফান্ড, ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, সেই দুইটা আমরা অ্যাড করছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে ওনার যে আদার সেভিংস বিজনেস অ্যাকাউন্ট ছিল এগুলো অ্যাড করব। যেমন ওনার আরেকটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেটা অ্যাড করব। অ্যাড, দেন হচ্ছে ওনার আর এফডিআর এন্ড ডিপিএস ফাদার ইন বিজনেস নেম। স্পেলটা চেক করেন। হ্যাঁ, হ্যাঁ, স্পেল ভুল হলে নাম্বার কাটবে না, ভিসাও আটকাবে না, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? দেন হচ্ছে ডিপিএস, এটা অ্যাড করলাম। তারপরে হচ্ছে ওনার আরেকটা সেভিংস অ্যাকাউন্ট অ্যাড হয়েছে, এখন ওনার আমি বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করব। So why is this business account? Business account অ্যাড করলাম। ভাইয়া, হুম হুম আচ্ছা সবগুলা পিডিএফ কি একসাথে অ্যাড করে দেওয়া যায় না ব্যাংক স্টেটমেন্টের? না করাটা বেটার। ইন কেস যদি আপনার ভিসা অফিসার না বুঝে আপনি বিপদে পড়বেন, ঠিক আছে? ওকে, আর আপনার এখানে অপশন আছে, নট কানাডার মতো যে আপনাকে 4 MB-র মধ্যে সব দিতে হবে, রাইট? আপনার এখানে এক্সপ্লেন করার অপশন আছে, আপনি কেন ঝামেলাটায় যাবেন।
ঠিক আছে? সো জি ভাই। বাবার সব অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এখানে। নাও আমি একটু চেক করে নেই আর কোনো অ্যাকাউন্ট আছে কিনা। আদার্স সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট না, নেই। এবার আমরা হচ্ছে মায়ের অ্যাকাউন্ট অ্যাড করব। তো মায়ের অ্যাকাউন্টে দেখে নেই, এখানে মনে হয় দুটা বিজনেস অ্যাকাউন্ট। প্রথম হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সো সেভিংস অ্যাকাউন্ট অ্যাড করা হলো। দেন হচ্ছে এফডিআর এন্ড ডিপিএস, মাদার, হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। সো আমার সব অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করলাম। এখন আমি রেগুলার ইনকামের ডকুমেন্টস গুলো অ্যাড করব। আদার স্পেসিফিক দিয়ে বিজনেস রেজিস্ট্রেশন, এখন দেখেন ফাইলটার নাম কিন্তু ট্রেড লাইসেন্স দেওয়া, কিন্তু আমরা এখানে লিখছি বিজনেস রেজিস্ট্রেশন। কেন বলতে পারবেন? এম্বাসির এরা ভিসা রেজিস্ট্রেশন হিসেবে এটা ছিল। এক্স্যাক্টলি, বিজনেস রেজিস্ট্রেশন শব্দটা ওরা বুঝে ভালো, এই কারণে আমরা এই জিনিসটা লিখলাম। ঠিক আছে, গেল। দেন হচ্ছে বাবার হচ্ছে রেন্টাল ইনকাম আছে, রেন্টাল ডিড, এখানে রেন্টাল ডিডটা বসাবো। তারপরে হচ্ছে এইখানে সোর্স অফ এফডিআরটা আছে, এটা আমরা বসা দিচ্ছি এখানে। ফাইন, তারপর আমরা এখানে বসাবো যে অ্যাপার্টমেন্টের ওনারশিপ ডিডটা, শিপ ডিড আদার। হ্যালো, জি ভাই, আপনার কথা বুঝতে যাচ্ছে না। হ্যালো, Yes, I can hear you. হ্যাঁ আপনার কথা বুঝিনি, আপনি কি আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, আমি আসলে ইন্টারনেটের জন্য আপনার কথা শুনতে পাচ্ছিলাম না, বাট এখন শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। অলরাইট, সেটা হচ্ছে আমি এটা ডিডটা বসালাম। তো তারপরে আচ্ছা হচ্ছে গিয়ে ভাইয়া, ওনারশিপ ডিডটা যে দিয়েছেন এটার পিডিএফ এর সাইজটা কি 4898 এরকম কিছু? একটু কম তাহলে ছিল কি ভাইয়া। ভাইয়া এটা কি ইয়ে করতে হবে না? না ভাই, এটা যেহেতু নিয়ে কম্প্রেস করতে নিয়েছে, হবে না? এটা 4.80 MB নিচেই আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ইনকাম ট্যাক্স ওনার দুইটা ইনকাম ট্যাক্স আছে, 25/6। তো আমরা এখন, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ।
বলছিলাম যে আমার একটা ক্যান্ডিডেট আছে, ওর ভাই হচ্ছে ইটালিতে থাকে, খুব সম্ভবত হুম ওয়ার্কার ভিসায় আছেন উনি। এখন হুম মানে ওনার বাবা নেই, ভাই হচ্ছে স্পন্সর হবে। And হুম সেই হুম। ক্ষেত্রে কিভাবে কি করা যায়? নর্মালি যাবে, ওনার ভাই ওনার কি করেন ওখানে এটা দেখাবে, ঠিক আছে, তাইলেই হচ্ছে। উনি যদি বাইরে থাকে ওনার ভিসা স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট, এটা দেখাইতে হবে, হুম হুম ঠিক আছে। হুম আর হুম হচ্ছে আপনার সাথে উনি যে জব করে জবের পে স্লিপ, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, উনি হুম। বাংলাদেশে টাকা পাঠান কিনা, রেমিটেন্স স্লিপ, এগুলো দেখালেই হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমরা মানে ব্যাংকের ফান্ডিং এর ক্ষেত্রে কি করা যায়? ব্যাংকের ফান্ডিং এর ক্ষেত্রে উনি যদি উনি কিভাবে আসলে ফান্ডটা করছে সেটা উনি বলবে, ঠিক আছে। এখন ইউজুয়ালি আচ্ছা যারা বাইরে থাকে তারা হচ্ছে হয় মার নামে বা ওয়াইফের নামে যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনার আর বড় একটা অ্যামাউন্ট রেখে দেয় এটি আর কি। রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স আস্তে আস্তে জমে তারপরে ওনারা করে, হুম হুম সো এটা করলেই হুম হুম। হচ্ছে। আচ্ছা। আর ভাই আমরা শুনলাম ওনার কি থাকার দরকার আছে? না, থাকতে হবে এরকম থাকতে কিছু না। হবে না, উনি ডিসেম্বরের 24 তারিখ মনে হয় ফ্লাই করবে। এখন আমাকে সেদিন ফোন করে বললো যে ম্যাডাম কি দিয়ে কি করবো। এখন আমি বললাম আপনি আচ্ছা ঠিক আছে, ওনাকে ব্যাপারটা একটু ডকুমেন্টস ক্লিয়ার দিয়ে করতে দিবেন, হবে। ঠিক আছে। আপনি আপনার অ্যাকাউন্ট ম্যানেজার কাছ থেকে, আমাদের কাছে চেক লিস্ট করা আছে যারা বাইরে থাকে তাদের হুম জন্য, হ্যাঁ, আপনি হুম ওইটা হুম। নিয়ে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, কিন্তু আমরা শুনলাম যারা নাকি বিদেশ থেকে ওয়ার্ক ভিসা যারা থাকে, বাবা মা যদি ওয়ার্ক ভিসা থাকে তাদেরকে নাকি না দেখানোই ভালো। কে বলছে ভাইয়া? কেন দেখাবেন না আমাকে সেটা বুঝা মানে বলেন মানে তারপরে। এরকম যে ওর যেহেতু বাবা মা ওখানে গিয়ে ওয়ার্ক ভিসা আছে, তাহলে ও এরকম বিদেশ গেলে আসবে না, এই টাইপের সেন্স থেকে। ভাইয়া এরকম আসলে যদি চিন্তা ফয়সল ভাই, করেন আপনি, হ্যাঁ। ভাই এটা মনে হয় যে মাদারেরটা মনে ফাদারের জায়গায় দিয়ে দিছে লাস্টেরটা। কোনটা? এই যে ইনকাম যেটা ইনকাম ট্যাক্স যেটা লাস্টেরটা, এটা 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 হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ফাদার হবে। ফাদার হবে। আপনি এটা মনে মাদার লিখে না দিয়ে দিছেন। না, হ্যাঁ যে ফাদার ফাদার আগে তো করছে। না, এই যে এখানে লেখা হচ্ছে ফাদার, কিন্তু দিছেন হচ্ছে মাদারের হ্যাঁ, ডকুমেন্ট। নামের ক্ষেত্রে আপনি ফাদার দিয়েছেন। ও, করে দিই, সমস্যা নেই। ভাইয়া বিজনেস রেজিস্ট্রেশনের যে ট্রেড লাইসেন্সটা আছে, আমরা যদি বিজনেসের পার্টনারশিপ দেখাই সেক্ষেত্রে হুম। ভাইয়া ট্রেড লাইসেন্সের নামটা কি হবে তাহলে আমাদের যে ডেসক্রিপশনে দিচ্ছি? পার্টনারশিপ হলে ভাই ইউজুয়ালি আপনার ট্রেড লাইসেন্সে দুইজনের নামই থাকে, ঠিক আছে। হ্যালো। ভাইয়া অনেক ক্ষেত্রে হচ্ছে অ্যাজ লাইক মানে দুই ভাই ব্যবসা করলে দেখা যাচ্ছে যে ভাইয়ের নামে ট্রেড লাইসেন্সটা থাকে, বাট স্টুডেন্টের ওটা প্যারেন্টসদের ওটা ভাইয়া সমস্যা না আসলে, ওটা আসলে সমস্যা না। সেক্ষেত্রে ভাইয়া কি আমরা যে যে পার্টনারশিপ ডিডটা আছে ওইটা কি আমরা করে দিব, অ্যাটাচ করে হ্যাঁ, দিব? ওইটা আপনি, হ্যাঁ, পার্টনারশিপ ডিডটা অ্যাটাচ করে দিলেই হবে, বা আপনার পার্টনারশিপ ডিড অ্যাটাচ না করে আপনি একটা এক্সপ্লেনেশন দিলেও হবে, যদি ফ্যামিলির মধ্যে যেহেতু এটা আসলে কোনো ইস্যু করবে না। ঠিক আছে ভাই। ঠিক আছে। ফ্যামিলির বাইরে তাহলে ভাইয়া? ফ্যামিলির বাইরে থেকে ভাইয়া ইট ইজ এ প্রবলেম, অবভিয়াসলি ইট ইজ এ প্রবলেম। আপনাকে ইন দ্যাট কেস যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডকুমেন্টারি এভিডেন্স অনেক বেশি দেখাতে হবে। ওকে, আপনি ধরেন আমি হচ্ছে ইনভেস্টমেন্ট পার্টনার, ঠিক আছে। সো অবভিয়াসলি ডকুমেন্টে আমার তো এভিডেন্স থাকতে হবে যে আমি আপনার পার্টনার, আনলেস আপনি ধরেন আপনি আমাকে পার্টনার অ্যাড হইলে ভাইয়া ওইটা চেঞ্জ হয়, ইউজুয়ালি আপনার পার্টনারশিপ ডিড হবে এবং ওই ট্রেড লাইসেন্সও চেঞ্জ হয়ে যাবে, আনলেস ধরেন আপনি আমাকে বললেন যে আমার কিছু টাকার দরকার, আপনি আমার এখানে ইনভেস্ট করেন, আমি আপনাকে বছর শেষে এত টাকা সহ প্রফিট দিব, দ্যাট ইজ ডিফারেন্ট। ওইটা আপনি ইনভেস্টমেন্টে গেছেন, ইউ আর নট দ্য পার্টনার। ওকে, দুইটা পার্থক্য বুঝতে পারছেন? এক হচ্ছে আমি আর আপনি দুইজনে মিলে টাকা দিয়ে বিজনেস করতেছি, দ্যাট ইজ ওয়ান থিং। ওকে, আর একটা হচ্ছে যে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনি আমার কাছ থেকে ইনভেস্টমেন্ট মানি তুললেন, ঠিক আছে। সেক্ষেত্রে বিজনেস ব্যাংকের কি হবে? বিজনেস ব্যাংক তো অনেক আগেই খোলা থাকে পূর্বের নামে। সঞ্জিদা, হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা আপনি আপডেট করতে পারবেন, ঠিক আছে, এটা আপনি আপডেট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল
সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস টাইপটা, হ্যাঁ, ওইখানে হচ্ছে আমরা এসওপি যেটা, সেটাকে আমরা লেটার অফ স্টেটমেন্ট ফর জেনুইন, এইটার ডকুমেন্টস টাইপটা আমরা নাম হিসেবে দিচ্ছি। বাট সব অন্য যত ডকুমেন্টস আছে সব কিছুতেই কি ভাইয়া সবার ক্ষেত্রে এমন আদার স্পেসিফাই দিতে হবে? আদার্সে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা একটা ফয়সাল ভাই, কোশ্চেন একটা ছিল। প্রশ্ন ছিল। হ্যালো। জি বলেন। জি। আচ্ছা ফয়সাল ভাই, প্রশ্নটা হচ্ছে এরকম যে যখন ভাই তার ছোট ভাইকে স্পন্সর করছে, তখন রিলেশনশিপটা প্রুফ করার জন্য আসলে কি ডকুমেন্ট দেখাইতে হবে? আপনার এই দুইজনের কানেক্টেড কে প্যারেন্টস না? ইয়া। সো আপনার দুইজনের বাবার নাম মায়ের নাম যদি মিলে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, সো ইন দ্যাট কেস ভাইয়ের কি লাগবে? এই বার্থ সার্টিফিকেট বা এনআইডি কিছু একটা? এনআইডি তে ওনার বাবার নাম লেখা থাকবে, হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্টের বাবার নাম, সাথে হচ্ছে বাবার এনআইডিটা দিলেই হচ্ছে। আপনাকে তখন 3টা ডকুমেন্টস একসাথে দিতে হবে এটা প্রুভ করার জন্য। ঠিক আছে। আচ্ছা। অলরাইট, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে পোর্টালে আমরা মানে অস্ট্রেলিয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে, ওটা আইএলটিএস দিবে সামনের মাসে, পোর্টালে তো অ্যাড করে দেওয়া যাচ্ছে নাকি? যদি এটা ফেব্রুয়ারির হয় উই ওন প্রসেস, যদি এটা জুলাইয়ের হয় আমরা এটা করে দিব। ঠিক আছে, কারণ অ্যাট দিস মোমেন্ট জুলাইয়ের জন্য আপনি দিয়ে দেন, হয়তো আপনার একটু দেরি হবে, 4-5 দিন পরে আপনার এটা ধরা হবে, কারণ আমাদের এখনো অনেক আর্জেন্ট অ্যাপ্লিকেশন আছে ফেব্রুয়ারি। ঠিক আছে, বাট ওটা একটু ডিলেতে ধরা হবে, বাট আমরা কন্ডিশনালের জন্য অ্যাপ্লিকেশন করে দিব। বাট রাইট নাও ফেব্রুয়ারি মার্চের জন্য, হ্যাঁ কন্ডিশনালের জন্য, বাট রাইট নাও ফেব্রুয়ারি মার্চে আমরা কোনো কন্ডিশনালের জন্য অ্যাপ্লিকেশন করলে ওটা ডাইরেক্ট রিফিউজ করে দিবে। ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ফেব্রুয়ারি মার্চে। ঠিক আছে, আমি তাহলে জুলাইয়ের জন্য তো স্টুডেন্ট এডুকেশন নেক্সট মান্থে আসলে আইএলটিএস দিবে, তো এখন আমাকে বললো যে ম্যাডাম দ্যাট আইএলটিএস অ্যাপ্লিকেশন করা যায়, আপনি অ্যাপ্লিকেশন করে দেন। তো আমি আজকে এই ব্যাপারটা শুনছিলাম মার্চের জন্য অ্যাকচুয়ালি, যে কন্ডিশনালটা রিফিউজ করে দিচ্ছে, তো জুলাইয়ের জন্য আসলে শিওর ছিলাম না, তাই জিজ্ঞেস করলাম। জুলাই তো অনেক দেরি আছে, ওর তো এনাফ টাইম আছে। ঠিক আছে, নিউজিল্যান্ডের ক্ষেত্রেও কি সেম ভাইয়া? নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেম, ফর ফেব্রুয়ারির ক্ষেত্রে আপনি পাচ্ছেন না। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের তাহলে জুলাইয়ের ক্ষেত্রে জুন জুলাই থেকে। জি ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্টুডেন্ট লাস্ট 2 ইয়ার্স এর স্যালারি সার্টিফিকেট আছে, কিন্তু একদম কারেন্ট 3 মান্থের তার নেই, কারণ সে ওই 3 মাস আগে সেই কোম্পানির ওনারশিপ হয়ে গেছে। তো তখন ওনার ওই কনসার্টের টাইম ওনার স্যালারিটা আসতো না, কিন্তু ওনারশিপ। তো সেক্ষেত্রে ওনার যে ওনার হয়েছে সেই ডিট আছে বা এগুলো কি এটা হবে যে লাস্ট 3 মান্থ থেকে স্যালারি নিয়ে না? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি আচ্ছা ভাইয়া, ফর্মেটি আসলে ফর্মেটির ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। স্টুডেন্ট যদি নিজে করে অ্যাপ্লাইটা, কি ফর্মেটিটা দরকার আছে? না, ফর্মেটি দরকার নেই, ফর্মেটি আসলে এখন আর দরকার পড়ে না। আচ্ছা, এটা কি মানে এজেন্সির মাধ্যমে করলে কি ফর্মেটিটা লাগে? কোনটা? ফর্মেটিটা? না, ফর্মেটি ভাই এখন আর লাগেই না। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, এটার জন্য থ্যাংক ইউ। অলরাইট ভাইয়া, আমাদের সব ডকুমেন্টস আসলে আপলোড করা শেষ, জাস্ট ওয়ান ডকুমেন্টস আপলোড করা বাকি আছে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। সোফার আমরা এটা 2 দিন বা 3 দিন পরে যখন বায়োমেট্রিক শেষ হবে ওই উইদিন দ্যাট টাইম আমরা এটা অ্যাপ্লিকেশন করে দিতে পারবো। হ্যাঁ হ্যালো, ফ্যামিলি সার্টিফিকেট থেকে ফ্যামিলি ডিটেইলস পিডিএফ এ আপলোড করছেন তাই না? কোনটা? লাস্টের দিকে। হ্যাঁ, ফ্যামিলি ডিটেইলস হচ্ছে কি ভাইয়া, এখানে রিলেশনশিপ হচ্ছে প্রুফ ওই জায়গাটা। মানে এইখানে 2টা জিনিস আমি একটা ডকুমেন্ট হিসেবে ইন্ডিকেট করছি, স্পন্সরের সাথে রিলেশনশিপ প্রুফটা এবং ফ্যামিলি ডিটেইলস। সো এখানে আসলে বাবা মা সবার পাসপোর্টই দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, যাদের হেলথ ইন্স্যুরেন্স আলাদা থাকবে তারা কি সিওই আবার জেনুইন স্টুডেন্ট এখানে প্রোভাইড করবে? সিওই যাদের হেলথ ইন্স্যুরেন্স আলাদা আসবে, হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট, সেক্ষেত্রে সিওইটা আবার কি নিচে আরেকবার? না না, আপনি এখানে করবেন, প্রথমে করবেন, এখানে করে দিবেন, তাইলেই হচ্ছে।
এখানে তো অপশন আছে সার্টিফিকেট অফ ওএসএসসি, এখানে করবেন। তাহলে সিওইটা কোথায় দিব? সিইটা আপনাকে দিতে হবে না তখন আর। এই সিইটা আমরা এখানে দিছি অনলি বিকজ অফ এভিডেন্স হিসেবে যে ওএসএসসি টা ইউনিভার্সিটি থেকে কেনা হয়েছে। তাহলে কি সিওইটা আমি এভিডেন্স জেনুইন স্টুডেন্টে দিব? দেওয়ার দরকারই নেই আপনার সিই। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই সাপোর্টিং লিংক যেটা একটা যে ডকুমেন্ট আপলোড করা হয়েছে অফ যে জিএস স্টেটমেন্ট যেটা, হ্যাঁ, ওই সাপোর্টিং লিংকে আমরা অ্যাকচুয়ালি কোন ডকুমেন্ট স্টুডেন্ট যাবে? শুধুমাত্র জব লেটার অর এনিথিং এলস? জব লেটার মানে সাপোর্টিং লিংকে আমরা কোন কোন মানে কোন ডকুমেন্ট অ্যাকচুয়ালি থাকে স্টুডেন্টের, ওইটা আর কি। মানে প্রশ্ন বুঝাতে পারি না আমি। এইটা হচ্ছে ভাইয়া জবের ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো কিছু থাকলেও সেখানে আপনি সাপোর্টিং হিসেবে দিতে পারেন। ঠিক আছে? এখন এখানে যদি কোনো স্টুডেন্টের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, এটা কি দেয়া যাবে? আপনি এক্সট্রা কারিকুলাম হিসেবে যদি সার্টিফিকেট থাকে আপনি এখানেই অ্যাড করে দিতে পারবেন এক্সট্রা কারিকুলাম হিসেবে। ঠিক আছে? সাপোর্টিং লিংকটা অ্যাকচুয়ালি কিসের? মানে আই মিন সাপোর্টিং লিংকটা হচ্ছে ভাইয়া ইউজুয়ালি আপনি যখন বলতেছেন আপনি শেষ করে বাংলাদেশে আসলে এই জায়গায় জব পাবেন, এই জায়গায় এইটা পাবেন, ওইটার লিংকগুলো। ঠিক আছে? যে জব পোর্টালগুলা লিংকগুলা। ঠিক আছে? অলরাইট ভাইয়া, গুড টু গো। এটা সাবমিট করার অবস্থায়। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো, জি বলেন। আচ্ছা ধরেন আমি 25% বা 50% আমি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করছি। এখন আমি চাচ্ছি যে অ্যাপ্লিকেশনটা পরের জন্য রেখে দিব, একটু পরে করি। সেই ক্ষেত্রে কি প্রথম থেকেই করতে হবে নাকি? না, ওটা সেভ থাকবে না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি ফয়সাল সাহেব, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। জি বলেন। আপনারা কি স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা নিজেরা কি সবকিছু ফিল আপ করে দিয়ে দিব, না কোনো কমপ্লিকেশন করলে আপনারা এরকম ফর্ম ফিল আপ হেল্প করেন? আমরা সব সাপোর্ট দিব, আপনার যেখানে আটকাবেন সেখানে আমাদেরকে জানালেই আমরা ওটা আপনাকে সলিউশন দিয়ে দিব। নো ওয়ারিস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি, আপনি এখানে একটা ডকুমেন্ট আপলোড করেছেন ফ্যামিলি ডিটেইলস, এটা কি রিলেটিভস ফর্ম যেটা আমরা সাবমিট করি সাধারণত সেটাই? রিলেটিভ ফর্মটা আসলে খুব জরুরি কিছু না। আপনার যদি ফ্যামিলি ডিটেইলসে আপনাকে দিতে হবে, যদি আপনি বিবাহিত হন ইন দ্যাট কেস ম্যারেজ সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার ওয়াইফের আইডেন্টিটি বা হাজবেন্ডের আইডেন্টিটি, যদি বাচ্চা থাকে বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং তার পাসপোর্ট। ঠিক আছে? বা বার্থ সার্টিফিকেট এরকম। আর ফ্যামিলি ডিটেইলসে আরেকটা পার্ট হচ্ছে ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি একটু চ্যাটে দিয়ে দেওয়া যাবে? কোনো একটা ইনফরমেশন যদি জানার থাকে তাহলে আমরা ইজিলি যেন জানতে পারি। অবশ্যই আমার প্রত্যেকটা গ্রুপে আমার নাম্বার এড করা আছে। নো ওয়ারিস। ভাই একটা প্রশ্ন করব? জি বলেন প্লিজ। এটা প্রশ্ন, সরি, আসলে একটা হচ্ছে যে আমাদের যে আজকে যে মিটিংটা, এটার ভিডিওটা কি আমাদেরকে দেওয়া যাবে বাই এনি চান্স? ভাই আমি এটা শুরুর প্রথমেই বলছি, যেহেতু এটা একটা লাইভ অ্যাপ্লিকেশন এবং আমরা টোটালি আরেকজনের ইনফরমেশন শেয়ার করতেছি, দ্যাট ইজ ওয়াই উই ডোন্ট রেকর্ড ইট। ওকে, আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অনেক সময় হয় কি, আপনি তো আসলে কান্ট্রি ডিরেক্টর, যেহেতু অনেক বিজি থাকেন, আপনাকে ডিস্টার্ব করাটাও একটা কেমন দেখায়। সো অনেক সময় দেখা যায় বিজি থাকার কারণে আপনাকে পাই না। যদি এমন কাউকে অ্যাসাইন করে দেওয়া যায় যাকে এরকম ইমেল ইস্যুতে আমরা সাপোর্টটা পাবো, লাইক আমরা জিএসপি তো আপনি আর মঈন ভাই ছাড়া কারোর সাথে যোগাযোগ করার মতো অপশন নাই। অনেক সময় ঠিক আছে ভাইয়া ভিসার পার্টটা আমি সরাসরি নিজে দেখি। ঠিক আছে? আমার যে কোনো একজন বিডিএমই এই কাজটা করতে পারবো, বাট আমি করছি কারণ এই পার্টটা আমি নিজের হাতে ট্যাকেল করি। সো এনি ইমি অ্যাকাউন্ট রিলেটেড কোশ্চেন আমার কাছেই আসতে হবে। এবং ইউজুয়ালি ভাইয়া আমি, যদি আপনি আমাকে 7টার মধ্যে মেসেজ দেন, সন্ধ্যা 7টা, তার মধ্যে আমি ইউজুয়ালি হাফ এন আওয়ারের মধ্যে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে? আর আপনি যতক্ষণ আমাকে না পাচ্ছেন মানে কিপ কলিং মি, আপনি আমাকে অবশ্যই পাবেন। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, অলরাইট গাইস, এই পর্যন্তই। কারণ ভাই আমার একটা কোশ্চেন ছিল, ভাই যদি আমার স্টুডেন্টের হচ্ছে স্পন্সর যদি হয় অনলাইন আর কি, অনলাইন শপ আছে তার, লাইক বুটিক হাউস, তো ওনার কি হচ্ছে, ধরেন উনি তো সামটাইমস এরকম হয় যে বুটিক শপ গুলো যেগুলো হয়, যেমন একটা ধরেন যে একটা যে কোনো একটা সেন্টারে বা শপিং মলের সব থেকে ভাড়া নিয়ে অনেকে ওইখানে বিজনেসটা করে। তো তখন কি সেক্ষেত্রে কি ওই রেন্টাল যে এগ্রিমেন্টটা আছে না, সেটা আপনার কি ইয়া মানে হলেই হবে ভাইয়া, আপনার ট্রেড লাইসেন্স হলেই হবে। জাস্ট ট্রেড লাইসেন্স হলেই হচ্ছে? থ্যাংক ইউ। এখানে আমার একটা আমরা ছোট কি কোশ্চেন হচ্ছে ছিল। নিউজিল্যান্ডের জন্য এরকম কোনো ট্রেনিং পাবো? লাইক এক্সকিউজ মি ভাই, আমার বিজনেস অস্ট্রেলিয়ান একটু অ্যাকাউন্ট কোশ্চেন ছিল। ভাই শুনতে পাচ্ছেন?
ভাইয়ের শুনতে প্রশ্নটা পাচ্ছি। কিন্তু খুব দরকার ছিল ভাই, নিউজিল্যান্ডের বিষয়টা। নিউজিল্যান্ড উই উইল ডু ইট লেটার, শর্ট টাইমের থ্যাংক ইউ মধ্যে আমরা করব। থ্যাংক ইউ সো ওকে মাচ ভাইয়া। ওকে ভাইয়া একটা ছোট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে স্টুডেন্টের যে ফাইন্যান্সিয়াল এফিডেভিট পার্টটা আছে সেটা অ্যাকচুয়ালি কোথায় এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপলোড করা উচিত? কোনটা ভাই আরেকবার একটু বলেন। ফাইন্যান্সিয়াল এফিডেভিট যেটা হুম সামারি অফ দেয়ার ইনকাম আর কি, এটা হচ্ছে কোথায় আসলে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমরা আপলোড করা উচিত, স্পেসিফিক কোন লোকেশনে, মানে জায়গাটাতে? হুম ভাই একটু আরেকবার বলেন আপনি কথা। ফাইন্যান্সিয়াল এফিডেভিট এনিওয়ে, হ্যাঁ কোনো সমস্যা anyway। নেই, সবার আচ্ছা শেষে। ঠিক ওকে ঠিক আছে, ঠিক আছে thank you। ফাইন্যান্সিয়াল এফিডেভিট কোনো ম্যান্ডেটরি ডকুমেন্ট না। সালাম ফসল ভাই, আপনি হ্যালো, জি 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 ভাই শুনতেছি। জি আপনি বিজনেস অ্যাকাউন্ট ফাদার দিয়েছেন, আর একটা ডকুমেন্ট টাইপে বিজনেস অ্যাকাউন্ট লেখা শুধু, ওটাকে ওখানে কি মাদার হবে না? কোনটা ভাইয়া? 3 নাম্বারে যদি আপনি দেখেন যে ডিসক্রিপশনে টপ থেকে উপর থেকে